যারা ওয়েব অ্যাপে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা বা ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, যারা ওয়েব অ্যাপে আছো। যারা ফেসবুকে আছো তারা একটু কমেন্ট করো তো ক্লিয়ার আছে কিনা। ওয়েব অ্যাপে কমেন্ট দেখতে পাচ্ছি না এখনো। ওয়েব অ্যাপে যারা আছো তারা একটু কমেন্ট করো তো। ও আচ্ছা, হ্যাঁ, এই যে কমেন্টগুলো আসলো এখন, ঠিক আছে। ওয়েব অ্যাপে কমেন্টগুলো আসতে একটু সময় লাগলো বেশি। দাদা কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। ওকে, তাহলে চলো শুরু করে দিই, শুরু করি। সবাইকে শুভেচ্ছা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের শেষ ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের পঞ্চম ক্লাসটা করব। এর আগে অলরেডি আমরা 4টা ক্লাস করে ফেলছি। আমাদের মোটামুটি এই অধ্যায়ের সবগুলো টপিকই মোটামুটি হয়ে গেছে। ছোট 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 কিছু খুচরা টপিক বাকি আছে, তো সেই টপিকগুলো আজকে আমরা পড়ব। তো এই অধ্যায়ের মূল যে অংশ, মূল যে আলোচনা, সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে। কিছু ছোট ছোট টপিক পড়বো আজকের ক্লাসে আমরা, যেমন টর্ক, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা এবং লাস্টে আমরা রকেট। এই টপিকটা আজকের ক্লাসে আমরা পড়বো। তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করে দিই। দেখো, আজকের ক্লাসে যে জিনিসগুলো পড়াবো এই টপিকগুলো সম্পর্কে তোমাদের মনে করো যে একাডেমিতে অত ইন ডিটেলস পড়াশোনা নাই। তো ছোট ছোট সূত্র, এই সূত্রগুলো ছোট্ট করে একটু দেখে নাও যে কীভাবে আসে, এবং তারপরে সূত্রগুলো কীভাবে কাজে লাগিয়ে আমরা ম্যাথ প্রবলেমগুলো, ছোটো ছোটো এমসিকিউ প্রবলেমগুলো সলভ করতে পারি, সেটা আমরা দেখব। তো প্রথমে আসো টর্ক। টর্ক কী জিনিস? রৈখিক গতিতে যে কাজটা বল করে, কৌণিক গতির ক্ষেত্রে সেই কাজটা করে হচ্ছে টর্ক। রৈখিক গতিতে বল কী কাজ করে? দেখো, F=ma জানি তো আমরা, নাকি? রৈখিক গতির ক্ষেত্রে বল কী কাজ করে? রৈখিক ত্বরণ সৃষ্টি করে। যত বেশি বল প্রযুক্ত করবা একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর, যত বেশি বল প্রযুক্ত করবা তার ত্বরণ তত বেশি হবে। ধরো একটা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ধরো 2 কেজি। এখন তুমি 10 নিউটন বল প্রয়োগ করলে, 10 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে হচ্ছে 5। কিন্তু তুমি যদি 10-এর চেয়ে আরও বেশি বল প্রয়োগ করো, ধরো 20 নিউটন বল প্রয়োগ করো, তাহলে তখন কিন্তু ত্বরণ হবে 10। অর্থাৎ নির্দিষ্ট ভরের একটা বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করব তত বেশি ত্বরণ হবে, তত বেশি মন্দন হবে। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে বল কি করে? কোনো বস্তুতে রৈখিক ত্বরণ বা রৈখিক মন্দন সৃষ্টি করে। তাহলে সূত্রটা এবার কৌণিক গতির ক্ষেত্রে কেমন হবে? কৌণিক গতির ক্ষেত্রে কোনো বস্তুর ঘূর্ণন গতির বৃদ্ধি, ঘূর্ণন গতির হ্রাস, অর্থাৎ কৌণিক ত্বরণ সৃষ্টি করা, কৌণিক মন্দন সৃষ্টি করা, এর জন্য যেটা দরকার হয় সেটা কিন্তু বল না, সেটা কিন্তু বল না, সেটা হচ্ছে টর্ক। অনেক সময় তুমি বল প্রযুক্ত করেও কিন্তু বস্তুকে ঘুরাইতে পারবে না। যেমন বল প্রযুক্ত করে তুমি যে বস্তুকে ঘুরাইতে পারবে না, তার একটা উদাহরণ আমি তোমাকে বলি। দরজা আছে না, দরজা, বাসাইদের দরজা খুলো না। এই দরজার ঠিক যে কবজা যেখানে আছে, দরজার কবজা কোথায় থাকে? দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। মনে করো তুমি দরজা খুলতে চাও, তাহলে দরজার কবজা কোথায় থাকে? ধরো রুমের এটা কর্নার, তো এই রুমের কর্নারে এখানে একটা দরজা আছে, এটা হচ্ছে দরজা। এখন দরজাটা খুলবা, তাহলে দরজাটা খোলা অবস্থায় হচ্ছে এরকম, দরজাটা খোলা অবস্থায় দেখতে হবে এরকম। এই যে দরজাটা খোলা অবস্থায় আছে, এটা হচ্ছে দরজার হাতল। নর্মালি আমরা দরজা খোলার সময় বল কোথায় প্রয়োগ করি? এই হাতলে বল প্রয়োগ করি না? এই হাতল ধরে এভাবে ধাক্কা দিই বা হাতল ধরে এভাবে টান দিই না? বলটা কোথায় প্রয়োগ করি বলো? দরজা খোলার সময়। ধরো এই দরজাটা ওই দিকে এই দিকে 2 দিকেই খুলতে পারে, তাহলে দরজার হাতলে বল প্রয়োগ করি। এই যে হাতল, এই হাতলে আমরা বল প্রয়োগ করি। দরজার হাতলে এইখানে বল প্রয়োগ করা হয়। তুমি বলটা এখানে না প্রয়োগ করে এই যে কবজার এই জায়গাটাতে বল প্রয়োগ করবা, ঘূর্ণন অক্ষ যেখানে আছে সেখানে বল প্রয়োগ করবা। তুমি দেখো তো ঘুরাইতে পারো কিনা। ঠিক আছে,
তুমি বলো ঘুরাইতে পারবা? তুমি যদি এই পয়েন্টে বল প্রয়োগ করো ঘুরাইতে পারবা? জীবনও ঘুরাইতে পারবা? জীবনও ঘুরাইতে পারবা না। তাহলে কি হচ্ছে, বল প্রয়োগ করলেই যে বস্তু ঘুরবে এমন কোনো কথা নেই। তাহলে ঘূর্ণন গতির বৃদ্ধি বা হ্রাসের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে টর্ক। তাহলে আমরা এখানে ধরো বল প্রয়োগ করলাম, তাহলে দরজার উপর আসলে টর্ক প্রযুক্ত হলো, ফলে দরজাটা স্থির অবস্থা থেকে ঘুরে গেল, তার কৌণিক গতিটা বৃদ্ধি পাইল। এবার এই টর্কের হিসাবটা আমরা করতে চাই। তো টর্কের হিসাবটা কিভাবে করব? দেখো, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর আর। এই যে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। আর এই যে বল প্রযুক্ত করলাম, বল এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। অনেকে বর্ধিত হয়ে যাওয়ার পরে কোণটা নিতে পারো, কোনো সমস্যা নেই। ধরো ব্যাসার্ধ ভেক্টরকে তুমি বর্ধিত করে দিলা ব্যাসার্ধ ভেক্টর আর, বলকে তুমি বর্ধিত করে দিলা সামনের দিকে, বলটাকে সামনের দিকে বর্ধিত করে দিলা, প্রযুক্ত বল এফ। তাহলে দেখো, বল এবং ব্যাসার্ধ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কিন্তু ওই একই কোণ থেটাই থাকে। তাহলে এই ক্ষেত্রে যখন আমি এভাবে বল প্রয়োগ করে ধাক্কা দিব, এই ধাক্কা দিলে টর্ক প্রযুক্ত হবে। টর্ক প্রযুক্ত হয়ে দরজাটা ঘুরে যাবে, স্থির অবস্থা থেকে তার কৌণিক গতি বেড়ে যাবে, সে ঘুরতে শুরু করবে, তার কৌণিক গতি বৃদ্ধি পাবে। সেই কৌণিক গতিটা হচ্ছে ওমেগা। জিরো থেকে মনে করো ঘূর্ণন গতি বেড়ে ওমেগা হয়ে গেছে, এই যে ঘুরতে শুরু করছে। তাহলে কৌণিক গতি বাড়ছে, তার মানে কৌণিক ত্বরণ প্রযুক্ত হয়েছে। সেই কৌণিক ত্বরণটা হচ্ছে আলফা, সেই কৌণিক ত্বরণ এটা হচ্ছে আলফা। তো আমরা এখন এই ক্ষেত্রে টর্কের হিসাব করতে চাই। তো টর্ক কাকে বলে আমি একটু তোমাকে ছোট্ট করে বুঝাই দিই। টর্ক হচ্ছে বল এবং ঘূর্ণন অক্ষ থেকে বলের যে প্রয়োগ বিন্দু, মানে ঘূর্ণন অক্ষ থেকে, এটা ঘূর্ণন অক্ষ, দেখো এইটা ঘূর্ণন অক্ষ, এই অক্ষের চারপাশে কিন্তু ঘুরবে দরজা। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে বল ভেক্টর হচ্ছে এফ আর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর। তাহলে টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টর এদের ক্রস গুণফল, এটা হচ্ছে টর্ক। যে টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, কোনো ঘূর্ণনশীল বস্তু ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বল ভেক্টরের ক্রস গুণফল, এটা হচ্ছে টর্ক। তাহলে টর্কের মান হবে কি? আর এফ সাইন থিটা। টর্কের মান হবে হচ্ছে আর এফ সাইন থিটা। এই টর্ক ব্যাপারটা কিভাবে আসে দেখো, আমি যদি তোমাকে একটু ফিল করাই সূত্রটা। দেখো, টর্ক হচ্ছে ঘূর্ণন প্রবণতা। যত বেশি টর্ক প্রযুক্ত করব দরজা তত ভালোভাবে ঘুরবে। তুমি একটা জিনিস বলো তো, এই টর্ককে আমি বললাম ঘূর্ণন প্রবণতা, এই ব্যাপারটা হচ্ছে দরজা কত ভালোভাবে ঘুরবে, দরজার গতি কত দ্রুত বৃদ্ধি পাবে, এই জিনিসটা ঘূর্ণন প্রবণতা। এটা কার সমানুপাতিক হতে পারে? এই দরজার উপর যত বেশি বল প্রয়োগ করবে তার ঘূর্ণন গতি তত দ্রুত বৃদ্ধি পাবে, তাহলে বলের সমানুপাতিক হতে পারে। তারপরে ঘূর্ণন অক্ষ থেকে, এই যে ঘূর্ণন অক্ষ থেকে যত বেশি দূরে বল প্রয়োগ করা হবে তত কিন্তু ঘূর্ণন প্রবণতার মানটা বেশি হবে, তত কিন্তু ভালো ঘুরবে। দরজার হাতলটা কি, এই যে দরজার, তুমি কোনোদিন দেখছো দরজার হাতল এইখানে তৈরি করা হয় অথবা দরজার হাতল এই দিকে তৈরি করা হয়? দরজার হাতল তৈরি করা, এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, দরজার হাতল তৈরি করা হয় এখানে একেবারে কর্নারের দিকে। কেন? কারণ ওই পয়েন্টে বল প্রয়োগ করে দরজাটাকে ঘোরানো সহজ। এই পয়েন্টে বল প্রয়োগ করে দরজাটাকে ঘোরানো সহজ, কিন্তু এই পয়েন্টে বল প্রয়োগ করে ঘোরানোটা কঠিন। তাহলে দেখো, বল যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এটা, বল যদি এখানে প্রয়োগ করি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এটা, তাহলে এই যে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এটা। এবার তুমি বলো, ব্যাসার্ধ ভেক্টর আর এর মান বেশি হলে টর্ক বেশি হবে নাকি আর এর মান কম হলে টর্ক বেশি মানে বেশি হবে? মানে সম্পর্কটা কেমন বলো, সম্পর্কটা সমানুপাতিক। তাহলে এই যে এফ এর সাথে সমানুপাতিক, আর এর সাথে সমানুপাতিক, এবং এই আর এফ এর মধ্যবর্তী কোণের সাথে সমানুপাতিক। মধ্যবর্তী কোণের কোণ থিটা সাইন থিটার সাথে সমানুপাতিক, কস থিটার সাথে সমানুপাতিক না। তুমি দেখো, খেয়াল করো, মনে করো দরজা, এই দরজার এটা হচ্ছে হাতল, বল প্রয়োগ করতেছে লম্বভাবে, তাহলে লম্বভাবে বল প্রয়োগ করতেছে, দেখো লম্বভাবে বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, তুমি লম্বভাবে বল প্রয়োগ করলা, বলো তো তাহলে আর এফ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। লম্বভাবে যদি ধাক্কা দাও বা লম্বভাবে টান দাও, তাহলে দরজা কিন্তু ভালো ঘুরবে, তাই না? তাহলে কোণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য দেখো টর্কটা বেশি, ভালোভাবে ঘুরে দরজা, কিন্তু তুমি দরজার হাতলে দেখো, মনে করো দরজা আছে, তুমি বাসায় প্র্যাকটিস করে দেখো, দরজার হাতলে ধরো দরজা এভাবে টানলে খোলে, তুমি এভাবে না টেনে এভাবে ঠেলতেছো, এদিক দিয়ে, মানে এভাবে তুমি বল প্রয়োগ করতেছো, তার মানে আর এফ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দেখো তো তুমি দরজা খুলতে পারো কিনা? জীবনও দরজা খুলতে পারবে না। কেন? কারণ আর এফ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে 90 হলে বেশি, 90 হলে ভালো ঘোরে, 0 ডিগ্রি হলে কম ঘোরে। তাহলে বলো 90 হলে ভালো ঘোরে, 0 ডিগ্রি হলে কম ঘোরে। তাহলে কোন কোণের সমানুপাতিক বলো তো? কস থিটা না সাইন থিটা? 90-র জন্য বেশি হবে,
তাহলে সাইন 90 তো সবচেয়ে বেশি, তাহলে সাইন থিটার সমানুপাতিক। বুঝছো? এগুলো ধরো একাডেমিতে আরও সুন্দর করে লিখে লিখে পড়ানো যায়, আরও সুন্দর করে বুঝায় বুঝায় পড়ানো যায়, এখন অত দরকার নেই, জাস্ট একটু কোনো মতে ফিল করলেই চলবে। তোমার খালি সূত্রটা জানা লাগবে যে টর্কের সূত্র হচ্ছে আর এফ সাইন থিটা। ঠিক আছে, মানে টর্কের মান এফ এর মান, আর এর মান এবং আর এফ এর মধ্যবর্তী কোণের সাইন থিটার গুণফল। ঠিক আছে, টর্ক কিন্তু এফ ক্রস আর না, টর্ক কিন্তু আর ক্রস এফ, এফ ক্রস আর কিন্তু হবে না। কেউ যদি লেখে যে টর্ক ইকুয়াল টু এফ ক্রস আর, ভুল ভুল, কোনো দিন এটা ঠিক না। কেন ঠিক না তুমি নিজেই দেখো তো, এইখানে দেখো তো দরজাটা ঘুরবে কিভাবে। আমি যদি এভাবে ধাক্কা দিই তাহলে দরজাটা এই দিকে ঘুরে গেছে না, এই না দরজার ঘূর্ণন ডিরেকশনটা, তাহলে এভাবে যদি ঘোরে তাহলে টর্কের ডিরেকশনটা উপরের দিকে, তাই না? টর্কের ডিরেকশনটা উপরের দিকে না, তাহলে এটা আমি কিভাবে পাবো দেখি তো? আর ক্রস এফ দিয়ে পাবো নাকি এফ ক্রস আর দিয়ে পাবো বলো তো? দেখো তুমি দেখেই বলো, আর ক্রস এফ দিয়ে পাবো নাকি এফ ক্রস আর দিয়ে পাবো বলো তো? কোনটা দিয়ে পাবো? কোনটা দিয়ে আমরা পাবো বলো? আর ক্রস এফ দিলে এই ডিরেকশনটা পাওয়া যায় নাকি এফ ক্রস আর দিলে এই ডিরেকশনটা পাওয়া যায়? কোনটা দিলে পাওয়া যায়? আর ক্রস এফ দিলে পাওয়া যায়, তাই না? আর ক্রস এফ দিলে পাওয়া যায়, সুতরাং আর ক্রস এফ হবে, এফ ক্রস আর জীবনেও হবে না। তাহলে এই হচ্ছে টর্কের একটা সূত্র, এই হচ্ছে টর্কের একটা সূত্র, কোটি টাকা দামের সূত্র, মাথায় রাখবা। এবার টর্কের আরও একটা সূত্র আছে, ঠিক আছে, এটা হচ্ছে লাখ টাকা দামের সূত্র, টর্ক ইকুয়াল টু আই আলফা। কীভাবে? এটা এমনিই বলা যায়, প্রমাণ এখন আমরা দেখাবো না। এফ ইকুয়াল টু কি এম এ না, এম এ, তাহলে এর জায়গা দখল করবে আলফা, এম এর জায়গা দখল করবে জড়তার ভ্রামক আই, তাহলে এফ এর জায়গা দখল করবে কি টাউ। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? এফ ইকুয়াল টু এম এ যদি কেউ পারে তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা সে পারবে, যদি না পারে তার বাইরে হবে। এই হচ্ছে কাহিনী। কি ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের টর্কের সূত্র। তাহলে টর্ক বুঝলাম, টর্কটা কি বুঝতে পারলাম? এরকম মনে করো একটা লাঠি, এটা একটা সরু সুষম লাঠি, এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ। এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সরু সুষম লাঠিটা ঘুরতে পারে, এইভাবে ধরো ঘুরতে পারে। তা আমি কি করলাম? বল প্রয়োগ করলাম। কোথায় বল প্রয়োগ করছি? একেবারে এই লাঠির মাথায়, এখানে বল প্রয়োগ করছি। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ, বল প্রয়োগ করছি। ঘূর্ণন অক্ষ থেকে, এই যে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে এটা এফ, এটা আর, আর এফ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা। তাহলে টর্ক ইকুয়াল টু কি হবে? আর এফ সাইন থিটা, এটা হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এফকে আমি রাখলাম, আর সাইন থিটাকে একটু ব্র্যাকেটের মধ্যে ভরলাম। এবার একটা কাজ করি, দেখো এটা তো বলের রেখা, এটা হচ্ছে বলের রেখা। এবার আমরা একটা কাজ করি, ঘূর্ণন অক্ষ থেকে বলের রেখার উপর লম্ব টানবো, লম্ব দূরত্ব টানবো। এই যে লম্ব টানলাম, লম্ব, দেখো এই কোণটা 90 ডিগ্রি। বলো তো এই লম্বের পরিচয়টা বলো তো, এই যে রেখাটা টানলাম পরিচয়টা বলো, এই কোণটা 90, পরিচয়টা বলো। ঘূর্ণন অক্ষ থেকে বলের রেখার উপর লম্ব দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের রেখার উপর লম্ব দূরত্ব। এই ডি এবং আর এর মধ্যে অনেকে জড়াই ফেলে। ভালো করে শোনো, ভালো করে শোনো, এই আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর এর পরিচয় ব্যাসার্ধ ভেক্টর। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, ভালো করে শোনো, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, মাথায় রাখিও কথাটা। আর ডি কি? ডিটা কি? ঘূর্ণন অক্ষ থেকে বলের রেখার উপর লম্ব দূরত্ব, বুঝছো? ডি এর পরিচয় ঘূর্ণন অক্ষ হতে বলের রেখার উপর, বলের প্রয়োগ বিন্দুতে না, বলের রেখার উপর কেমন দূরত্ব? লম্ব দূরত্ব। ঘূর্ণন অক্ষ থেকে বলের রেখার উপর লম্ব দূরত্ব, কথা বুঝছো? ঘূর্ণন অক্ষ থেকে বলের রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এটা এফ আর সাইন থিটা। আসো তো দেখি, এই কোণের সাইন থিটা নাও তো একটু, সাইন থিটা, সাগরে লবণ আছে, কোণের বিপরীত লম্ব লবণ, আর এটা অতিভুজ আর আছে মানে অতিভুজ। এই দেখো কোণের বিপরীতটা সবসময় লম্ব হয়, কোণের সাথে হয় ভূমি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে অর্থাৎ ডি সমান আর সাইন থিটা। তাহলে ওখানে দেখো তো আর সাইন থিটা আছে কিনা, তাহলে এখানে কি লেখা যায়? এফ ইন্টু ডি। তাহলে বাংলায় বলি, বল গুণ বলের রেখার উপর লম্ব দূরত্ব, বলের রেখার উপর ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব, ঘূর্ণন অক্ষ হতে লম্ব দূরত্ব। এই হচ্ছে কাহিনী। তাহলে টর্কের আমরা 3টা সূত্র শিখলাম।
টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থিটা, টর্ক ইকুয়াল টু আই আলফা, টর্ক ইকুয়াল টু এফ ইন্টু ডি। তিনটা সূত্র। তাহলে যখন যেটা দেওয়া থাকবে তখন সেটা কাজে লাগাবো, ম্যাথ শেষ। যখন যেটা দেওয়া থাকবে তখন সেটা কাজে লাগাবো, ম্যাথ প্রবলেম সলভ। তাহলে টর্ক ইকুয়াল টু হচ্ছে টর্ক, এটা সূত্র, টর্কের মান নির্ণয় সূত্র হচ্ছে বল গুণ ঘূর্ণন অক্ষ থেকে বলের ঘূর্ণন অক্ষ থেকে বলের বল গুণ বলের রেখার উপর ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। টর্কের সূত্রটা হচ্ছে টর্ক, এটার সূত্রটা হচ্ছে টর্ক ইকুয়াল টু হচ্ছে আর এফ সাইন থিটা। আর ব্যাসার্ধ ভেক্টরের মান, এফ হচ্ছে বল ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। কি ক্লিয়ার? তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। ব্যাসার্ধ ভেক্টরের পরিচয় কি? ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর। কি ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এবার আসো প্রবলেম সলভে যাই। দেখি ছোট ছোট প্রবলেম আসে এখান থেকে, এবং এখান থেকে প্রবলেম আসে মানে তুমি শিওর থাকো ঘুরানো পেঁচানোর কিছু আসবে না, সবই বই থেকে প্রশ্ন তুলে দিবে, সবই বই থেকে প্রশ্ন তুলে দিবে। কি বলছে দেখো, একটি বস্তুর উপর প্রযুক্ত বল ভেক্টর দেওয়া আছে, একটি বস্তুর উপর প্রযুক্ত বল ভেক্টর দেওয়া আছে। ভাইয়া জড়তার ভ্রামকের ম্যাথগুলো করাবেন না? জড়তার ভ্রামক তো করাইছিলাম, জড়তার ভ্রামক তো করাইছিলাম। একটি বস্তুর উপর প্রযুক্ত বল ভেক্টর এটা এবং ব্যাসার্ধ ভেক্টর এটা। টর্কের মান ও টর্কের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। খুবই সহজ। তাহলে বল ভেক্টর দেওয়া আছে এফ, এফ 4i মাইনাস 2j প্লাস 3k, আর ব্যাসার্ধ ভেক্টর আর দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস 4k। তোমাকে এই অধ্যায়ের কোনো ম্যাথ না করতেই বলে নাই, তোমাকে বলছে ভেক্টরের একটা ম্যাথ প্রবলেম সলভ করো, ভেক্টরের ক্রস গুণ করো, এটা বলছে। বলছে টর্কের মান ও টর্কের দিকে একটি একক ভেক্টর, টর্ক নির্ণয় করতে বলো। তাহলে টর্ক আর ক্রস এফ, নট এফ ক্রস আর, খবরদার খবরদার। তাহলে আর ক্রস এফ আই জে কে, আর 2 1 মাইনাস 4, এফ 4 মাইনাস 2 3, আই 3 মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, তারপরে প্লাস জে, আমি তো প্লাস জে দিয়ে লিখি, উল্টা করে নিব, মাইনাস 4 4 16, তারপরে মাইনাস 3 দুগুণে 6। দেখো আমার হিসাব ঠিক আছে কিনা। কে মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4, দেখো ঠিক আছে কিনা। 8 9 10 11, তাহলে 11 আই ক্যাপ, ঠিক আছে। 20 জে ক্যাপ আর মাইনাস 8 কে ক্যাপ, বলো ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে। তাহলে মাইনাস 4 4 16 মাইনাস 3 দুগুণে 6, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর অধ্যায়ের ক্রস গুণের ম্যাথ। এই অধ্যায়ের কোনো ম্যাথই নেই এটা। এবার আমরা একটা টর্ক বের করলাম, টর্কের মান চাইছে। তাহলে টর্কের মান কে বের করতে পারবে না? হাত তোলো দেখি, যে ভাই আমি বের করতে পারবো না। বলো টর্কের মান কে বের করতে পারবে না? ঠিক আছে। এবার 8 8 64, 20 স্কোয়ার করলে 0 0 2 দুগুণে 4 400, 11 স্কোয়ার করলে হচ্ছে 121, 22 হবে ভাইয়া। হ্যাঁ, তাহলে টর্কের মান কত? 22 নিউটন মিটার। ঠিক আছে। কোথায় মাইনাস হবে? একজন বলছে মাইনাস হবে, মাইনাস 22 যে 16 17 18 19 20 21 22, ও 16 17 18, হে 22 হবে, সরি, এটা মাইনাস 22 হবে। 20 লিখে ফেলছি, তাহলে 22 স্কোয়ার। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখান থেকে টর্কের মান বের করবা, এত নিউটন মিটার। তারপর বলছে টর্কের দিকে একটি একক ভেক্টর, বলো পারবা কিনা? এটা তো টর্কের মান, টর্কের দিকে একটি একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয়? একক ভেক্টর ইটা ক্যাপ, এই যে টর্ক ডিভাইডেড বাই টর্কের মান। খবরদার এখানে প্লাস মাইনাস দিবা না, খবরদার। কেন প্লাস মাইনাস দিবা না? কারণ টর্কের দিক আর ক্রস এফ, প্লাস মাইনাস দিলে কি হবে? এখানে -5 কেমনে হবে? 3 মাইনাসে মাইনাসে প্লাস, দেখছো? ইস 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 3 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, -5 হবে এখানে। এখানে আই ক্যাপ, সরি 3 মাইনাস 8। দেখো তোমরা ঠিকঠাক বলতেই পারো না।
বলো এবার ঠিক আছে কিনা? বলো এবার ঠিক আছে কিনা? ঠিক আছে, এখানে কিন্তু প্লাস মাইনাস দিবা না, এখানে কিন্তু প্লাস মাইনাস দিবা না। কেন প্লাস মাইনাস দিবা না? কারণ আমাদের বলছে টর্কের দিকে, দেখো ভালো করে খেয়াল করো, টর্কের দিকে, তো টর্কের দিক তো আর ক্রস এফ, এফ ক্রস আর তো না, টর্কের দিক তো আর ক্রস এফ, এফ ক্রস আর তো হবে না, তাহলে সুতরাং এখানে কিন্তু প্লাস মাইনাস দিবা না, শুধু প্লাস থাকবে আর কি। ঠিক আছে, শুধু প্লাস থাকবে, কি ক্লিয়ার? শুধু প্লাস থাকবে। ওকে, এবার আসো দেখো 2 নম্বর, একটি বস্তুর ব্যাসার্ধ ভেক্টর বলে দিছে 2i মিটার, 2i মিটার, এর উপর প্রযুক্ত বল ভেক্টর বলা আছে, টর্কের মান বের করতে বলছে। এটাও খুবই সহজ, এটাও খুবই সহজ। বলো পারা যাবে কিনা? টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ, আর ক্রস এফ, তাহলে একইভাবে ক্রস গুণ করবা, আই জে কে, আর এটা আর ভেক্টর, আর এটা এফ ভেক্টর, তাহলে আর হচ্ছে 2 0 0, আর এফ ভেক্টর হচ্ছে 0 10 0 10 0। এখান থেকে তো হিসাব করতেই পারবা। কিভাবে? ধরো আইকে রাখলাম, তাহলে এইটার সাথে গুণ হয়ে এইটা বাদ, 0 0, আই আর নেই, আই বাদ। তারপরে তারপরে জের অংশটা যদি নিই, জের অংশটা নিলে কি হচ্ছে, প্লাস জে 0 গুণ 0, তারপর 2 গুণ 0 নাই, কে এর অংশটা নেও, এবার 2 গুণ 10 20, এই যে 20 মাইনাস 0, এত কে ক্যাপ। ঠিক আছে, যদি আমি কে কে ক্যাপ নিই তাহলে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 20 মাইনাস 0, তারপর 20 কে ক্যাপ, এইটা হচ্ছে টর্ক, শেষ। অথবা এটা এইভাবেও করা যায়, নর্মালি এভাবেও করা যায় যে টর্কের মানটা আগে বের করি, তাহলে মানটা হচ্ছে আর এফ সাইন থেটা, তাহলে আর 2 এফ 10 সাইন থেটা, তো আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? সাইন 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে টর্কের মান। এবার দিক কোন দিকে হবে? এটা আই আর এটা জে, তা আই ক্রস জে, তো আই ক্রস জে মানে তো কে ক্যাপ, আই ক্রস জে মানে তো কে ক্যাপ, শেষ। তাহলে 20 কে ক্যাপ, বুঝলাম? আর যদি না আবারও ক্রস গুণ, কোনো সমস্যা নেই, যদি না আবারও ক্রস গুণ, ঠিক আছে। এবার আমি 2টা চিত্র দেখাচ্ছি, তুমি আমাকে একটু লব্ধি টর্কটা বলবা। একটা সরু সুষম লাঠি, হ্যাঁ, এটা হচ্ছে তার অক্ষ, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এটা ঘুরতে পারে। তো এইটুকু হচ্ছে 4 মিটার, এইটুকু হচ্ছে 4 মিটার, অর্ধেক অর্ধেক আর কি, 4 মিটার। এই পয়েন্টে এভাবে বল প্রয়োগ করা হয়েছে 10 নিউটন, আর এই পয়েন্টে এদিক দিয়ে বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন। এর জন্য আমাদের টর্ক হিসাব করতে বলছে। আর একটা চিত্র, একটা সরু সুষম লাঠি, এবার ঘূর্ণন অক্ষ এইটা, এবার ঘূর্ণন অক্ষ এটা, এদিক দিয়ে বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন, এদিক দিয়ে বল প্রয়োগ করা হয়েছে 5 নিউটন, আর এই দূরত্বটা 1 মিটার, এই দূরত্বটা 3 মিটার। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে আমাদের লব্ধি টর্কের মান বের করতে হবে। শোনো, এবার এই বস্তুর উপর প্রযুক্ত টর্ক দুটো, এই বস্তুর উপর প্রযুক্ত টর্ক দুটো 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 করে টর্ক প্রযুক্ত হয়েছে। এটা ঘূর্ণন অক্ষ, দেখো এটা ঘূর্ণন অক্ষ, এই যে বলটা প্রযুক্ত হয়েছে, এই বলের কারণে একটা টর্ক, এই বলের কারণে একটা টর্ক। এই বলটার নাম দিলাম F1, এই বলটার নাম দিলাম F2। F1 এর কারণে যে টর্কটা প্রযুক্ত হয়েছে, দেখো এটা এদিক দিয়ে ধাক্কা দেয়, এদিক দিয়ে ধাক্কা দিয়ে এভাবে ঘুরাইতে চাই, এভাবে ঘুরাইতে চাই। ঠিক আছে, মনে করো এই যে এটা হচ্ছে অক্ষ, ঘূর্ণন অক্ষটা এরকম তোমাদের দিকে, ঘূর্ণন অক্ষটা এরকম তোমাদের দিকে। আমি যদি এইভাবে লাঠিটাকে ধাক্কা দিই, তাহলে লাঠিটা এইভাবে ঘুরে যাবে, আর যদি এদিক দিয়ে ধাক্কা দিই, তাহলে লাঠিটা এদিকে ঘুরে যাবে, কি তাই না? কথা বুঝছো? যদি এদিক দিয়ে ধাক্কা দিই, এদিকে ঘুরে যাবে, এদিক দিয়ে ধাক্কা দিলে এদিকে ঘুরে যাবে। এই বলের জন্য এটা হচ্ছে τ1, টর্ক 1, এই বলটার জন্য এটা হচ্ছে টর্ক 2। বলো তো দুটো টর্ক একই দিকে না বিপরীত দিকে? দুটো টর্ক একই দিকে নাকি বিপরীত দিকে বলো তো? এই দুটো টর্ক একই দিকে নাকি বিপরীত দিকে বলো? দুইটা টর্ক একই দিকে, দুইটা টর্ক একই দিকে, কথা বুঝছো? একই দিকে, এই যে একই দিকে ঘোরাচ্ছে, এও যেদিকে ঘোরাচ্ছে এও সেই দিকে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছে, দেখো এইভাবে ঘোরাচ্ছে, দুটো টর্ক একই দিকে, কিন্তু এখানে দুইটা টর্ক বিপরীত দিকে। ও সরি, এখানে দুটো টর্ক একই হয়ে গেছে, এটার একটু চেঞ্জ করে দাও তো, দুইটা ম্যাথ একই তো দিয়ে ফেলছি। এটা এইদিকে দাও, এটা 5 নিউটন। এবার এইখানে দেখো দুইটা টর্ক বিপরীত দিকে, এইটা এদিকে ধাক্কা দিবে, এটা এইদিকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এইদিকে ঘুরাইতে চাই,
টাউ 1, এটা এদিকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এদিকে ঘুরাইতে চাই টাউ 2। দেখো এবার মুখোমুখি, এটা এদিকে ঘুরাইতে যাচ্ছে, এটা এদিকে ঘুরাইতে যাচ্ছে, এই যে এভাবে, তাই না? এটা এদিকে ঘুরাইতে যাচ্ছে, এটা এদিকে ঘুরাইতে যাচ্ছে, তাহলে পরস্পরের বিপরীত দিকে ঘুরাইতে যাচ্ছে। তাহলে এখন আমরা দুই ক্ষেত্রে লব্ধি টর্ক বের করবো। তাহলে এই দুইটা যেহেতু একই দিকে, তাহলে লব্ধি টর্ক হবে দুইটা টর্কের যোগফল, তাহলে টাউ 1 প্লাস টাউ 2। এবার আসো, টর্কের সূত্র কি? আর এফ সাইন থিটা। দেখে আসো, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর আর, যার মান 4, তারপরে বলের মান 10, সাইন থিটা, আর আর এফ এর মধ্যবর্তী কোণ দেখো সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও তাই। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর 4 গুণ প্রযুক্ত বল কত? 20, প্রযুক্ত বল 20, আর আর এফ এর মধ্যবর্তী কোণ এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে সাইন 90, সাইন 90। তাহলে 4 10 কে 40 আর 80, 40 আর 80, তাহলে 120 নিউটন মিটার, যেহেতু যোগ হয়ে যাবে। 4 10 কে 40 আর 4 দুগুণে 8, 80, বুঝলা? তাহলে কত হবে? 120 নিউটন মিটার টর্ক, নিউটন মিটার কিন্তু একক। এবার আসো এইদিকে টর্কটা কত হবে? এই টর্কটা এটা যেদিকে ঘুরাইতে যাচ্ছে এটা তার বিপরীতে, তাহলে লব্ধি টর্ক হবে দুটোর বিয়োগফল। তাহলে টাউ 1 মাইনাস টাউ 2ও করতে পারো, আবার টাউ 2 মাইনাস টাউ 1ও করতে পারো। আমি তো জানি না কোনটা বড় কোনটা ছোট, তাহলে এই দুইটার মধ্যে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, কারণ পরস্পরের বিপরীতে। তুমি যখন বলের লব্ধি বের করতে তখন কি করতে? ধরো এটা 10 নিউটন বল আর এদিকে 2 নিউটন বল, তাহলে তুমি লব্ধি করতে কি? লব্ধি করতে 8 নিউটন এদিকে, তো 8 নিউটন কেমনে বের করতে? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে লব্ধি থাকতো বড়টার দিকে। তো সেই জিনিস এখানে একই, সেই একই জিনিস এখানে। তাহলে এবার দুটো টর্ক, এই টর্কের জন্য মান ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব 3 গুণ 20 আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সাইন 90, মাইনাস মাইনাস এখান থেকে এই বিন্দু দূরত্ব 1 গুণ 5, বলো মধ্যবর্তী কোণ সাইন 90, সাইন 90। তাহলে 3 গুণ 20, 3 দুগুণে 6, 60 আর মাইনাস 5, তাহলে 55 নিউটন মিটার। শেষ, এই তো সহজ জিনিস। দাদা টর্ক আর দ্বন্দ্ব কি একই? হ্যাঁ, যদি সমমানের বল পরস্পরের বিপরীতে পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকে, দুইটা বল সমমানের দুইটা বল পরস্পরের সমান্তরালে, তিনটা শর্ত। সমমানের দুইটা বল হইতে হবে, তাদের পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকতে হবে এবং তাদের দিক হবে পরস্পরের বিপরীতমুখী। তাহলে যে লব্ধি টর্কটা হয় সেটাই হচ্ছে দ্বন্দ্ব, সেটাই হচ্ছে দ্বন্দ্ব। কি ক্লিয়ার? ওকে, গুড। দেখো একটি চাকার ভর হচ্ছে 4 কেজি, এটা মানে দুনিয়ার সহজ ম্যাথ, এটা দুনিয়ার সহজ ম্যাথ, তোমার তোলারও দরকার নেই। এটা দেখো তোমার তোলারও দরকার নেই, ঠিক আছে? একটা চাকার ভর এত, চক্রগতির ব্যাসার্ধ এত, তাহলে চাকার ভর আর চক্রগতির ব্যাসার্ধ জানা আছে। চাইছে জড়তার ভ্রামক কত, কে পারবে না জড়তার ভ্রামক বের করতে? I=mk²। এবার চাকাটিকে এত ত্বরণ দিতে, এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কি পরিমাণ টর্ক দেওয়া লাগবে, এখান থেকে তুমি জড়তার ভ্রামকটা বের করবা। তারপরে অত কৌণিক ত্বরণ দিতে, দ্যাট ইজ আলফা দেওয়া আছে, তাহলে এত কৌণিক ত্বরণ দিতে হলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে, টর্কের মান বের করতে হবে। টর্ক = I আলফা। বলো এটা কে পারবে না? এখান থেকে আয়ের মানটা বের করে বসাই দিবা, আলফার মানটা বসাই দিবা, টর্ক পেয়ে যাবা। কি কথা বুঝছো? ঠিক আছে, একবারে আমি লিখি যদি, তাহলে I=mk², তো এম এর মান 4 কেজি আর k² 0.25 তার স্কোয়ার আর আলফা হচ্ছে 2, তাহলে এখান থেকে টর্কের মান শেষ। এইটুকু ম্যাথ। তাহলে 2 নম্বরটা কি দ্বন্দ্ব? না, 2 নম্বরটা দ্বন্দ্ব না, এটা দ্বন্দ্ব না, কারণ এই বলটা আর এই বলটা দুইটা সমান মানের বল না। দুইটা সমান মানের বল পরস্পরের বিপরীতে থাকবে এবং পরস্পরের সমান্তরালে ক্রিয়াশীল থাকবে, ঠিক আছে? পরস্পরের সমান্তরালে আছে কিন্তু সমান মানের না, তাহলে এটা দ্বন্দ্ব না, ঠিক আছে? দ্বন্দ্ব কখন হবে আমি দেখাচ্ছি তোমার, দ্বন্দ্ব কখন হবে আসো এখানেই দেখাই দিই। মনে করো এটা হচ্ছে একটা লাঠি, এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠির উপর এইদিকে প্রযুক্ত বল F, এইদিকে প্রযুক্ত বল F, ঠিক আছে? আমি একটু বাঁকা করে দেখাই, বল দুইটা একটু বাঁকা করেই প্রযুক্ত করি। ধরো এইদিকে প্রযুক্ত বল F, ঠিক আছে? এইদিকে প্রযুক্ত বল F বল প্রযুক্ত হয়েছে, F বল প্রযুক্ত হয়েছে। তাহলে এই যে এটা F বল, এটা F বল, পরস্পরের সমান্তরাল আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, দেখো পরস্পরের সমান্তরাল আছে, ঠিক আছে? আমি এখানে দ্বন্দ্ব পড়াচ্ছি, এই ম্যাথের মধ্যেই দ্বন্দ্ব পড়াই দিচ্ছি। একজন বলছো দ্বন্দ্ব পড়াইতে, দ্বন্দ্ব বানানটা ভুল গেল।
ঠিক আছে? তাহলে দুইটা সমান মানের বল পরস্পরের সমান্তরালে আছে, পরস্পরের বিপরীতমুখী আছে। তাহলে মানে এইগুলা লিখি, শর্তগুলা সমমানের হবে, দুইটা বল সমমানের হবে। তারপরে 2 পরস্পরের সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে। এবং 3 বিপরীতমুখী হবে, বিপরীতমুখী থাকবে। তাহলে যে লব্ধি টর্ক পাওয়া যাবে সেটাই দ্বন্দ্ব। ঠিক আছে? এবং লব্ধি টর্ক পাওয়ার সূত্র হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্বের ক্ষেত্রে দ্বন্দ্ব টর্ক সেটা হচ্ছে বল গুণ, এটা হচ্ছে বল গুণ বল দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব, বল দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব, বল গুণ বল দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব। আসলে তোমার দেখাই দিই। ঠিক আছে ভাই, এটা হচ্ছে ঘূর্ণনক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এই যেটা হচ্ছে ঘূর্ণনক্ষ। এই ঘূর্ণনক্ষের চারপাশে ঘুরতে পারে, এই ঘূর্ণনক্ষের চারপাশে লাঠিটা ঘুরতে পারে। তাহলে দেখো এইটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, বুঝছো? এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই যে ঘূর্ণনক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণনক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আমি যদি লম্ব টানি, ঘূর্ণনক্ষ থেকে বলের রেখার উপর লম্ব টানি, এই হচ্ছে লম্ব। ঘূর্ণনক্ষ থেকে এই বলটার রেখার উপর লম্ব টানি, এই হচ্ছে লম্ব। এইটাকে বললাম D1, এটাকে বললাম D2। D1 আর D2 মিলে টোটাল এই যে দূরত্বটা এটা হচ্ছে D। এবার তুমি দেখো তো লব্ধি টর্ক, লব্ধি টর্ক আমি বলতে পারি। দেখো এদিকে দেখো, লব্ধি টর্ক আমি প্রথমে এই বলের কথা বাদ দিলাম, এই বলটার কথা বাদ দিলাম। দেখো এই বলটা এদিকে ঘুরাইতে চাই, এই বলটাও কিন্তু এদিকে ঘুরাইতে চাই। তাহলে দুইটা বল কিন্তু একই দিকে ঘুরাইতে চাচ্ছে, একই দিকে। তাহলে লব্ধি টর্ক হবে দুটো টর্কের যোগফল। এবার আসো, আমি এই বলেরটার কথা বাদ দিলাম। আমি যদি তোমার বলি এই বলের জন্য আমার একটু টর্ক হিসাব করে দাও, তাহলে তুমি কি করবা? বলের মান নিবা, বলের মান নিবা, আর ঘূর্ণনক্ষ থেকে বলের রেখার উপর দূরত্ব নিবা। তাহলে D2 নিবা, নিবা না? দেখো তো এই যে তুমি তো লিখছিলা, এখানে কি লিখছিলা? দেখো এই যে, এই যে দেখো এই লাঠিটার ক্ষেত্রে দেখো এইখানে তুমি বল দিছো, তাহলে বলের মান F, ঘূর্ণনক্ষ থেকে বলের লম্ব দূরত্ব D। বলের মান F এবং ঘূর্ণনক্ষ থেকে বলের লম্ব দূরত্ব D নিছো না? তাহলে দেখো তো এখানে তাহলে কি করব? বলের মান F, ঘূর্ণনক্ষ থেকে বলের লম্ব দূরত্ব D2। এই যে বলের মান F, ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব D2, বলের মান F, ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব D2। আবার এদিকে বলের মান F, ঘূর্ণনক্ষ থেকে বলের উপর লম্ব দূরত্ব D1, বলের মান F, ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব D1। তাহলে দুটো টর্কের মান বলো, এই যে দুটো টর্ক, দুটো টর্কের মান বলো। এই টর্কটার মান হবে F ইন্টু D2, এই টর্কটার মান হবে F ইন্টু D1। তাহলে F ইন্টু D2, F ইন্টু D1, F ইন্টু D2, F ইন্টু D1। ঠিক আছে, এই যে লিখলাম, বুঝলা? F কমন নাও, F কমন নিলে D1 প্লাস D2, এই D1 প্লাস D2টাই হচ্ছে D, F ইন্টু D। তাহলে বল, একটা বল, বল এবং ঘূর্ণনক্ষ থেকে একটা বল এবং বলদের মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে টর্ক। বল এবং ঘূর্ণনক্ষ, বল এবং দূর জড়াই ফেলতেছে, বল এবং বলদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে টর্ক। ঠিক আছে, লব্ধি টর্ক। কি ক্লিয়ার? তাহলে এই যে এটা D1, এটা D2, দুইটা যোগ করলে কি হবে? D, দুইটা যোগ করলে D হবে। তাহলে বলের মান, যে কোনো একটা বলের মান আর দুইটা বলের রেখার মধ্যকার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব গুণ করে দিবা, তাহলে এটা হচ্ছে টর্ক। বুঝতে পারছো? এবার কেউ যদি এই দ্বন্দ্ব বা টর্ক, এই লব্ধি টর্ক এটা না বোঝে, কোনো সমস্যা নেই। সে কি করবে? এইটার জন্য টর্ক বের করবে, এইটার জন্য টর্ক বের করবে, দুটো টর্ক যোগ করে দিবে, শেষ। দুটো টর্ক যোগ করে দিবে, শেষ। কি কথা বুঝছো? দুইটা টর্ক যোগ করে দিলেই কাজ শেষ। ওকে, তাহলে আসো নেক্সট দেখো কি বলছে। নাও এটা তোলো তো, তোলো, একটু ভাবনা চিন্তা করে তোলো, তোলো কোশ্চেনটা তোলো। বলো, পারা যাবে?
একই ভর ও ব্যাসার্ধযুক্ত একটি নিরেট সিলিন্ডার ও একটি নিরেট গোলক, একই ভর ও ব্যাসার্ধের, একই ভর ও ব্যাসার্ধের নিরেট সিলিন্ডার ও গোলকে একই টর্ক প্রয়োগ করা হলো। টর্ক কিন্তু একই প্রয়োগ করছি। তো বলা হচ্ছে কোনটির ক্ষেত্রে কৌণিক বেগ বেশি হবে, কৌণিক বেগ বেশি হবে। তাহলে দেখো তো টর্ক ইকুয়াল টু আই আলফা না, আই আলফা, আর ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তো ধরো দুটোই স্থির ছিল, তাহলে ওমেগা নট 0। কার কৌণিক বেগ বেশি হবে? যার কৌণিক ত্বরণ বেশি হবে। কার কৌণিক বেগ বেশি হবে? যার কৌণিক ত্বরণ বেশি হবে। কার কৌণিক ত্বরণ বেশি হবে? কার কৌণিক ত্বরণ বেশি হবে? যার উপর বেশি টর্ক প্রযুক্ত হবে। কি কথা বুঝছো? তাহলে আসো টর্ক ইকুয়াল টু আই আলফা থেকে হিসাব শুরু করি। টর্ক ইকুয়াল টু আই আলফা, একই ভর ব্যাসার্ধযুক্ত একটি নিরেট সিলিন্ডার ও গুলোকে একই টর্ক প্রযুক্ত করা হলো। টর্ক আমি একই দিছি, টর্ক সেম। তাহলে এবার দেখতে হবে কার জড়তার ভ্রামক বেশি। যার জড়তার ভ্রামক বেশি তার কৌণিক ত্বরণ হবে কম, যার জড়তার ভ্রামক কম হবে তার কৌণিক ত্বরণ বেশি হবে। একটা নিরেট সিলিন্ডার, তাহলে সিলিন্ডার তো তার জড়তার ভ্রামক কত? ধরলাম এটা I1। সিলিন্ডারের নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক 1/2 mr²। নিরেট গোলক বলো দেখি নিরেট গোলকের জড়তার ভ্রামক কত? কার মনে আছে বলো? নিরেট গোলক ধরো পৃথিবী, নিরেট গোলক বলো দেখি 2/5 mr²। দেখি কেউ পারছো? হ্যাঁ কমেন্টই নেই। বলো 2/5 mr²। গুড। নিরেট সিলিন্ডার হলো, নিরেট গোলক হলো, এই দুইটার মধ্যে কারটা বেশি? কার মানে I1 আর I2 ভাগ করে দাও। ভাগ করে দিলে mr² কাটাকাটি 1/2 5/2, তাই না? 1/2 5 উপরে গেলে 2, তাহলে 5/4। তাহলে I1 ইজ গ্রেটার দেন I2। তাহলে I1টা কি? সিলিন্ডারের, আর I2টা কি? গোলকের। ঠিক আছে, এই যে আই আলফা আছে। তাহলে যার এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন হবে? এটা যদি ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। বলো তাই কি না? তাহলে একটা বাড়লে আর একটা কমবে। তাহলে যার আয়নটা বেশি তার আলফাটা কম হবে। তাহলে আয়নটা কার বেশি? সিলিন্ডারের বেশি। তাহলে সিলিন্ডারের আলফাটা কম হবে। তাহলে আলফা 1 আর আলফা 2, তাহলে আলফা 1 লেস দেন আলফা 2 হবে। আলফা 1 লেস দেন আলফা 2 হবে। ঠিক আছে, এবার যার আলফা বেশি, দেখো এইদিকে থাকো, যার আলফা বেশি, এই যে আলফা 2 গ্রেটার দেন আলফা 1, তাহলে অবশ্যই ওমেগা 2 গ্রেটার দেন ওমেগা 1। এই ওমেগা 2 কার? 2 কার? গোলক। আর ওমেগা 1 কার? সিলিন্ডার। তাহলে এই হচ্ছে হিসাব। ঠিক আছে, যে কার কৌণিক বেগটা বেশি হবে। এবার দেখো এই ব্যাপারটা না মুখে মুখে আমরা বলতে পারি। যার জড়তার ভ্রামক বেশি তারে তো ঘোরানো কঠিন। তা আমি দুটো বস্তুর উপর, একটা সিলিন্ডার আছে একটা গোলক আছে, তো গোলকের জড়তার ভ্রামকটা দেখো, গোলকের জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr², আর সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে 1/2 mr²। তো সিলিন্ডারের জড়তার ভ্রামকটা বেশি আর গোলকের জড়তার ভ্রামকটা কম। ঠিক আছে, সিলিন্ডারের জড়তার ভ্রামক বেশি, গোলকের জড়তার ভ্রামক কম। জড়তার ভ্রামক বেশি, জড়তার ভ্রামক কম। জড়তার ভ্রামক যদি বেশি হয় তো তারা তো নাড়ানো চালানো কঠিন, তারা তো কৌণিক ত্বরণ সৃষ্টি করা কঠিন, তার তো কৌণিক বেগ অর্জন করা কঠিন। আর জড়তার ভ্রামক যার কম তার তো কৌণিক ত্বরণ অর্জন করা সহজ, তার তো কৌণিক বেগ বৃদ্ধি করা সহজ। তাহলে জড়তার ভ্রামক যার কম তার কৌণিক বেগটা বেশি হবে। তাহলে এখান থেকেই বলা যাইতো জড়তার ভ্রামক, এই দুইটা দেখেই বলা যাইতো জড়তার ভ্রামক গোলকের কম, তাহলে গোলকের কৌণিক ত্বরণ বেশি হবে। কি কথা হচ্ছে? ক্লিয়ার? এই তো গোলক শেষ। একটি চাকা ঘূর্ণনরত আছে, করো এটা, করো তো, উত্তর বলো। এটা পারা উচিত সবার। তোলো প্রশ্নটা, তোলো এবং ভাবো। প্রশ্নটা তোলো, তুলে ভাবো। একটি চাকা ঘূর্ণনরত আছে, বলছে চাকাটিতে টর্ক প্রযুক্ত করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থামানো হলো।
বলা হচ্ছে একটা চাকা ঘূর্ণায়মান আছে, দেখো এই হচ্ছে একটা চাকা, এটা ঘূর্ণায়মান আছে। তো ঘূর্ণায়মান চাকাটিকে টর্ক প্রযুক্ত করে থামানো হলো, টর্ক দিয়ে থামানো হলো, টর্ক দিলাম। তো টর্ক দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টি সময়ের মধ্যে থামালাম টর্ক দিয়ে। বলছে পূর্বের অর্ধেক সময় থামাতে হলে টর্ক দিতে হবে পূর্বের দ্বিগুণ। স্বাভাবিক, আমি যদি আগের চেয়ে অর্ধেক সময় থামাইতে চাই তাহলে টর্ক দিতে হবে পূর্বের দ্বিগুণ। এখন মনে করো যে অনেকের কাছে কনফিউজ লাগতে পারে যে ভাই আপনি আন্দাজে উত্তর দিলেন, আন্দাজে উত্তর দিই না। দেখো টর্ক ইকুয়াল টু কি আই আলফা না, তাই না? তাহলে চাকা তো ফিক্সড, একই চাকা, তাই না? তার জড়তার ভ্রামক ফিক্সড, জড়তার ভ্রামক ফিক্সড, কারণ ওই একই চাকা। তাহলে টর্কের সাথে কার সম্পর্ক? টর্কের সাথে এই যে সমানুপাতিক সম্পর্কটা কার? আলফার, তাই তো, আলফার। এবার আসো থামাবো, এটাকে থামাই দিব। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, থামাই দিলে মন্দন দিতে হয় মাইনাস আলফা টি। তাহলে থামাই দিব, এটা শূন্য, ঠিক আছে, এটা শূন্য। ওমেগা নট একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছিল, তাহলে দেখো তো ওমেগা নট সমান সমান আলফা টি লেখা তো যায় নাকি? ওমেগা নট সমান সমান আলফা টি। এই ওমেগা নট ফিক্সড, একটা নির্দিষ্ট বেগে ঘুরছিল, একটা নির্দিষ্ট বেগে ঘুরছিল, ফিক্সড। তাহলে এবার আসো আমি আমি থামাবো, তাহলে থামানোর জন্য মন্দন দিতে হবে, থামানোর জন্য কি করতে হবে? মন্দন দিতে হবে। তো মন্দনের সাথে, এই মন্দনের সাথে সময়ের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। মন্দনের সাথে সময়ের সম্পর্কটা আলফার সাথে, এই যে আলফা এর সাথে সময়ের সম্পর্কটা, এটার সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আলফার সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার আলফা আর টাও এরা পরস্পরের সমানুপাতিক, তাহলে আলফার জায়গায় টাও বসাই দিতে পারি যে টাও আর টি এরা পরস্পরের সাথে এরকম সম্পর্কযুক্ত। তাহলে আমি কি করছি? একটা টর্ক দিয়ে টি সময় থামাইছি। তাহলে টর্কে যদি দ্বিগুণ করা হয় তাহলেই তো সময় অর্ধেক হবে, বা সময়কে তুমি সময়টাকে দ্বিগুণ মানে দ্বিগুণ করো, 2 করো, তাহলে টর্ক দিতে হবে কি? অর্ধেক। বা আমি যদি তার চেয়ে কি বলছে, পূর্বের অর্ধেক সময়, আমি যদি টাও মানে টিকে যদি অর্ধেক করি, হাফ করি, এটা যদি হাফ হয় তাহলে টাও কত হবে? দ্বিগুণ, 2 গুণ। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বা এমনি উত্তর দেওয়া যায়, ঠিক আছে, এমনি উত্তর দেওয়া যায় যে আমি টর্ক দিয়ে থামাইছি, তা আমি টাও পরিমাণ টর্ক দিয়ে যদি 5 মিনিটের মধ্যে থামাই, তাহলে আমি অর্ধেক সময় থামাইতে চাই, তাহলে দ্বিগুণ টর্ক দিতে হবে, ঠিক আছে, দ্বিগুণ পরিমাণ টর্ক দিতে হবে। আর তারপর আমি করেও কিন্তু দেখালাম, এই যে ছোট ছোট হিসাব নিকাশ আর কি, বুঝলাম, সহজ কিন্তু। এবার আসো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। কৌণিক ভরবেগ এল দিয়ে প্রকাশ করে। রৈখিক ভরবেগ কি বলো? পি ইকুয়াল টু এম আর ভি এর গুণফল। তাহলে পি এর জায়গা দখল করবে টাও, সরি, পি এর জায়গা দখল করবে এল কৌণিক ভরবেগ, এম এর জায়গা দখল করবে আই, আর ভি এর জায়গা দখল করবে ওমেগা। তাহলে এল ইকুয়াল টু হবে আই ওমেগা, এল ইকুয়াল টু হবে আই ওমেগা। এবার কৌণিক ভরবেগ সংরক্ষণশীল মানে হচ্ছে বাহ্যিকভাবে যদি কোনো টর্ক ক্রিয়া না করে, বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে, টর্ক প্রযুক্ত না হলে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে যেমন রৈখিক ভরবেগ সংরক্ষণশীল ছিল, ঠিক তেমনি বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। দেখবা কিভাবে? বলো, এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি না? বলো, জানি কিনা? তাহলে কৌণিক ক্ষেত্রের সূত্রটা এফ এর জায়গায় টাও, ডিডিটি অফ পি এর জায়গায় এল। রৈখিক গতি যে পারে তার কাছে কৌণিক গতি ডাল ভাত। তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে মানে টর্কের মানটা শূন্য হলে, তাহলে টর্ক যদি শূন্য হয় তাহলে ডিএল বাই ডিটি শূন্য, তার মানে ডিএল শূন্য, ডেল এল শূন্য, এই যে ডেল এলটা শূন্য। তো ডেল এল শূন্য মানে এল ওয়ান আর এল টু পরস্পর সমান, মানে পরিবর্তন নেই, এল ওয়ান আর এল টু এর কোনো পরিবর্তন নেই। তাহলে জড়তার ভ্রামক এল ওয়ান সমান সমান এল টু। দেখো এই যে কৌণিক ভরবেগ এর মধ্যে আছে জড়তার ভ্রামক গুণ কৌণিক বেগ, এই যে এল ইকুয়াল টু আই ওমেগা, তাহলে এল ওয়ান সমান সমান এল টু হবে। এবার এল ইকুয়াল টু আই ওমেগা, তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু হবে আই টু ওমেগা টু, আই ওয়ান ওমেগা ওয়ান আই টু ওমেগা টু। এই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এবার এই ব্যাপারগুলো তোমার একটু ফিল করাই। এই জিনিসটা হচ্ছে কি, ধরো আমি এরকম হাত প্রসারিত করে আছি, হাত প্রসারিত করে এভাবে ঘুরবো, তা আমি হাত প্রসারিত করে থাকলে আমার জড়তার ভ্রামক বেশি থাকবে, জড়তার ভ্রামক বেশি থাকবে। তা আমি যখন ঘুরবো জড়তার ভ্রামক বেশি, আমি কিন্তু কম ঘুরতে পারবো, ঘূর্ণন বেগটা কম হবে। কিন্তু আমি যদি এরকমভাবে হাতটা গুটাই নিয়ে আসি, তো জড়তার ভ্রামক কমে যাবে, আর জড়তার ভ্রামক কমে গেলে ঘূর্ণন বেগ বেড়ে যাবে, আমি তখন আরও বেশি বেগে ঘুরতে পারবো, বুঝলা? তাহলে দেখো তাই বলতেছে, জড়তার ভ্রামক যদি কমে যায়
কৌণিক বেগ বেড়ে যাবে, বা উল্টাও হইতে পারে। জড়তার ভ্রামক যদি বেড়ে যায় কৌণিক বেগ কমে যাবে। তাহলে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ, জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ এরা পরস্পর এদের গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এবং জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ এরা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক যুক্ত হবে, একটা বাড়লে আর একটা কমবে, কথা বুঝছো? তো এটা কিন্তু মনে করো আমার ইউটিউব চ্যানেলে একটা প্র্যাকটিক্যাল ভিডিও আছে, এরকম বলছে ভাই আপনার প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখছি। হ্যাঁ, এইবার দেখো সেই টাইপের একটা ম্যাথ। তো বাংলা কথা লিখতে হবে না, তুমি শুধু নম্বর দিয়ে চিত্র আঁকবা। বলতেছে একজন নর্তকী, সে হাত প্রসারিত করে নাচতেছিল, এরকম হাত প্রসারিত করে নাচতেছিল, মানে হাত প্রসারিত করে ঘুরতেছিল, হাত প্রসারিত করে এভাবে ঘুরতেছিল। এবার বলতেছে হাত গুটিয়ে নিলে, হাত গুটাই নিল, পরবর্তীতে হাত গুটাই নিল, হাত গুটাই নিল, গুটাই নেওয়ার পরে ঘুরবে, হাত গুটাই নেওয়ার পরে ঘুরবে। আগে হাত প্রসারিত করে ঘুরতেছিল, ঠিক আছে, হাত প্রসারিত করে ঘুরতেছিল, এবার হাত গুটাই নিল। তো যখন হাত প্রসারিত ঘুরে তখন 8 রেভলিউশন পার সেকেন্ড বেগে ঘুরছিল, মানে ওমেগা। এটার মানে কি জানো? 8 রেভলিউশন পার সেকেন্ড মানে কি? সেকেন্ডে 8 বার। হাত গুটাই নিলে সে কত বেগে ঘুরবে, সেকেন্ডে কয়বার ঘুরতে পারবে, সেকেন্ডে সে কতবার ঘুরতে পারবে, সে এখন কত কৌণিক বেগে ঘুরবে আর কি। তো কি বলা হচ্ছে? হাত গুটাই নিলে তার জড়তার ভ্রামক কমে যায়, হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক কমে যায় কত পার্সেন্ট? 60%। দ্যাট মিনস আগে জড়তার ভ্রামক ধরো আয়ন ছিল আই, হাত গুটিয়ে নিল, তার জড়তার ভ্রামক কমে গেল। তাহলে কমে কত থাকলো? দেখো এখন বড় হয়েছে, এখন একবারে লিখতে হবে, ঠিক আছে। আয়ন ইকুয়াল টু আই, তাহলে আই টু ইকুয়াল টু কি হবে? 60% কমে গেছে, তাহলে আছে কত? 40%। দ্যাট মিনস 0.4 আই। এটা আয়ন, এটা আই টু, এটা ওমেগা 1 ওমেগা 2 কত? তাহলে আমরা কি লিখতে পারি বলো? L1 সমান সমান L2। বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হয়নি। তুমি কি ওর ধাক্কা দিছো? ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে ওর কি ওর ঘূর্ণন স্পিড কমাই দিচ্ছ? না, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না। ও কি করছে? জাস্ট খালি হাতটা গুটাই নিছে, হাতটা গুটাই নিলে ঘূর্ণন বেড়ে যাবে, ঠিক আছে, কথা বুঝছো? তাহলে L1 ওমেগা 1, L2 ওমেগা 2। এবার আয়নের মান আই, ওমেগা 1 এর মান 8, আই টু এর মান 0.4 আই, আর ওমেগা 2 এর মান বের করতে চাই। আই আর আই কাটাকাটি, তাহলে অতএব ওমেগা 2 ইকুয়াল টু হচ্ছে 8 ডিভাইডেড বাই 0.4, 8 ডিভাইডেড বাই 0.4। তাহলে করো তো কত হয়? উপরে 2, 0.4 10, 2 20 নাকি 20 বার, তাই না? দেখি একটু শিওর হই, 8 ভাগ 0.4 20, হ্যাঁ এই তো ঠিক আছে, 20 রেভলিউশন পার সেকেন্ড। হ্যাঁ, 20 রেভলিউশন পার সেকেন্ড। তাহলে দেখো হাত গুটাই নেওয়ার কারণে আগে সে সেকেন্ডে 8 বার ঘুরতেছিল, এখন হাত গুটাই নিয়ে সেকেন্ডে ভন 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 করে 20 বার ঘুরবে, হাত গুটাই নেওয়ার কারণে। সহজ না? তারপরে নাও এটা নিজেরা করবা। এবার একটা তো আমি করে দিলাম, এটা তোমরা নিজেরা করবা, করো। একজন বলছে ওমেগা ইকুয়াল টু 2 পাই হবে কিনা? আগের ম্যাথটাতে দেখো ওমেগা ইকুয়াল টু আমি যদি এ পাশেও নিই 2 পাই এফ, ওই পাশেও নিতে হবে 2 পাই এফ, তো 2 পাই তো কাটাকাটি হয়ে যাবে, এই কারণে আমি 2 পাই দিই নাই, সরাসরি ওমেগা ইকুয়াল টু এটা বসাইছি। কোনো সমস্যা আছে? আমি এ পাশেও 8 রেভলিউশন পার সেকেন্ড নিছি, ওই পাশে যে অ্যান্সারটা পাইলাম সেটাও তো আমি 20 রেভলিউশন পার সেকেন্ড পাইলাম, তো কোনো ঝামেলা নেই তো আমার। দেখো বলতেছে এই যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী তো ভাই নিজ অক্ষে ঘোরে, পৃথিবীর একবার ঘুরে আসতে, নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। তাহলে পৃথিবীর পর্যায়কাল কিন্তু এটা। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, কোনো কারণে বলছে পৃথিবীর ভর সেম রেখে, ভর কিন্তু এম, ভর সেম রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে। এই পৃথিবীর ভর সেম রেখে ব্যাসার্ধ হয়ে গেছে অর্ধেক, তাহলে ভর এমই আছে কিন্তু ব্যাসার্ধ হয়ে গেছে আগের চেয়ে অর্ধেক, r/2। তাহলে এখন পর্যায়কাল T2,
এখন পর্যায়কাল T2, এটা কত হবে সেটা বের করতে বলছে, যে এখন দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। তো এখন দিন রাত্রির দৈর্ঘ্যের কি দিন রাত্রির দৈর্ঘ্য কি তুমি সেন্টিমিটারে না মিটারে মাপবা বলো? দিন রাত্রির দৈর্ঘ্য মাপতে হবে। দৈর্ঘ্য কিসে মাপবা? দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? বলো, দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে বলো? তাহলে আসো হিসাব করি। দিন রাত্রির দৈর্ঘ্যের পর্যায়কাল বের করতে হবে। L1 সমান সমান L2, L ইকুয়াল টু I ওমেগা, I1 ওমেগা সমান সমান I2 ওমেগা 2। দেখো ওমেগার তোমার তিনটা অস্ত্র আছে তোমার কাছে। ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। চারটা অস্ত্র, এই যে চারটা। যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে বসাইতে হবে। এখন লাগবে আমার পর্যায়কাল, কারণ আমার বলছে আগে ছিল 24 ঘন্টা, এখন হচ্ছে কত ঘন্টা, তাহলে আমার পর্যায়কাল লাগবে। তাহলে আমি ওমেগাকে ওইভাবে ভাঙবো। তাহলে ওমেগা হচ্ছে 2 পাই বাই T1, তাহলে এই পাশে ওমেগা হবে 2 পাই বাই T2। এইবার আসো I1 আর I2। আই পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, পৃথিবীর জড়তার ভ্রামক 2/5 mr স্কয়ার। গোলক, নিরেট গোলক, নিজ অক্ষে নিরেট গোলক, 2/5 mr স্কয়ার, বুঝছো? তাহলে I2 কি হবে? I2 হবে 2/5 এম কিন্তু সেম থাকলো। বলছে ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক, তাহলে ব্যাসার্ধ অর্ধেক মানে r/2 তার স্কয়ার। তাহলে এবার কি হচ্ছে, এবার 2 পাই কাটাকাটি যাচ্ছে, 2/5 m কাটাকাটি যাচ্ছে, ইভেন r স্কয়ার মনে মনে কাটাকাটি যাচ্ছে। তাহলে 1/T1 থাকছে আর 1/4 T2 থাকছে। তাহলে T2 ইকুয়াল টু, দেখো T1/4, T1 এর মান ছিল 24 ঘন্টা, তাহলে 1/4 হয়ে যাবে 24/4, বুঝলা? তাহলে 6 ঘন্টা। তাহলে দিন রাত্রির দৈর্ঘ্য এখন 6 ঘন্টা। তুমি মনে করো যে আমার একটা ক্লাস করতে বসলেই তোমার একদিন শেষ, ঠিক আছে? আমার একটা ক্লাস করতে বসলেই তোমার একদিন শেষ। তাহলে এখন 3 ঘন্টা হবে দিন, 3 ঘন্টা হবে রাত। একজন বলছে T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G দিয়ে করা যাবে না, ধরে মাইর দিব। T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G, এখানে আমি সরল দোলক নিয়ে আসছি, তুমি কোত্থেকে সরল দোলক পাইলা? এটা সরল দোলকের ম্যাথ কোনভাবে হইল বলো? তাহলে দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? পর্যায়কাল যা ছিল তার 1/4 হয়ে যাবে, অর্থাৎ 6 ঘন্টা হবে দিন রাত্রির দৈর্ঘ্য, দিন হবে 3 ঘন্টা, রাত হবে 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ। আমার একটা ক্লাস করলেই তোমার একদিন শেষ, ঠিক আছে? আর অপর ভাইয়ের ক্লাস করলে 2 দিন শেষ। আচ্ছা, হ্যাঁ, বুঝলা? ওকে, তাহলে কত ঘন্টা হ্রাস পাবে বলো তো? অনেক সময় অপশানে থাকে হ্রাস পাবে, 18 ঘন্টা হ্রাস পাবে, 18 ঘন্টা হ্রাস পাবে, 18 ঘন্টা হ্রাস পাবে, ঠিক আছে? তোমাদের নামাজের ব্রেক কি এখন দিতে হবে বলো? নামাজের ব্রেক কি এখন? কতক্ষণ বলো, কতক্ষণ? দিয়ে দেন, দিয়ে দিলাম, কিন্তু কতক্ষণ বলো? 4টাতে দেন ভাইয়া। আচ্ছা, 4টাতে দিয়ে দিব। রৈখিক ও কৌণিক গতির তুলনা বলছে, এটা অলরেডি আমরা করে ফেলছি, এটা কিন্তু আগেও লিখছিলাম যে রৈখিক গতিতে, দেখো এটা আগে লেখা জিনিস, রৈখিক আর কৌণিক গতির তুলনা, এটা অলরেডি আগে লিখছিলাম। রৈখিক গতিতে সরণ এস, কৌণিক গতিতে থেটা, ঠিক আছে? রৈখিক গতিতে বেগ ভি, কৌণিক গতিতে ওমেগা, রৈখিক গতিতে এ, কৌণিক গতিতে আলফা। তারপরে আমরা যদি কয়েকটা সূত্র লিখি, যেমন এফ ইকুয়াল টু এম, তাহলে এফ এর জায়গায় টাউ ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? তারপরে কৌণিক গতিশক্তি ই, আমরা রৈখিক গতিশক্তি জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে কৌণিক গতিশক্তি হবে ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, কৌণিক গতিশক্তি। তারপরে হচ্ছে মনে করো কৃতকাজ আগে ছিল হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ হবে হচ্ছে এটা হবে টাউ ডট ডি থেটা, বুঝলা? তো এরকম সূত্রগুলো তো আমরা জানি। তারপর আরও তো সূত্র লিখছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে ভি ইকুয়াল টু এখানে কি হবে ওমেগা নট প্লাস আলফা টি,
রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা, তাই না? সূত্রগুলোর তুলনা তো আমরা জানি, তাহলে যে কোনো সূত্র আমরা ভুলে গেলে কিন্তু সূত্রগুলো হিসাব নিকাশ করে নিতে পারবো, যে কোনো সূত্র। তো এবার আসো আমাদের কৌণিক গতিসূত্রটা নিয়ে মেইনলি আলোচনা, তাহলে ভালো করে একটু শুনে রাখো, একেবারে চোখ কান খোলা রেখে। কোনো একটা বস্তু যদি জায়গায় দাঁড়ায় ঘোরে, কোনো একটা বস্তু যদি, ধরো একটা চাকতি, একটা চাকা, এটা যদি জায়গায় দাঁড়ায় ঘোরে, ঠিক আছে, নির্দিষ্ট স্থানে থেকে ঘোরে, নির্দিষ্ট স্থানে থেকে ঘুরে, তাহলে ভাই তার গতিশক্তি, তার মোট গতিশক্তি, মোট গতিশক্তি, এই মোট গতিশক্তি ইকে, দ্যাট ইজ হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, জায়গায় দাঁড়ায় ঘুরে, দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে না, দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে না, জায়গায় দাঁড়ায় ঘুরতেছে, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওকে ডান। এবার যদি না ঘুরে শুধু দৌড়ায় আর কি, যদি না ঘুরে চলে, না ঘুরে বা গড়িয়ে, না ঘুরে বা গড়িয়ে চলে, না ঘুরে বা গড়িয়ে চলে, ধরো কোনো একটা বস্তু, চাকা হলে তো নর্মালি গড়াবে, কিন্তু ধরো চাকা না, ধরো একটা ব্লক, এটা জাস্ট ভি বেগে গতিশীল, একটা ব্লক জাস্ট ভি বেগে গতিশীল, ভি বেগে এম ভরের একটা ব্লক, তাহলে না ঘুরে বা গড়িয়ে চলে, তখন তার মোট গতিশক্তি, মোট গতিশক্তি ইকে, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। ভালো করে শোনো, যদি জায়গায় দাঁড়ায় ঘোরে, জায়গায় দাঁড়ায় ভন 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 করে ঘোরে, তাহলে তার গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আর যদি না ঘুরে জাস্ট দৌড়ায়, জাস্ট ভি বেগে গতিশীল থাকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু যদি এরকম হয়, ঘুরতে ঘুরতে দৌড়াচ্ছে, ধরো একটা চাকা, ঠিক আছে, ধরো এই একটা চাকা ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে, এই যে ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে, ধরো এই যে চাকাটা এখানে ছিল, একটু পরে এখানে চাকাটা, একটু পরে চাকাটা এখানে, এই যে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে, তাহলে তার রৈখিক একটা বেগ আছে, আবার কৌণিক ঘূর্ণন, কৌণিকও একটা বেগ আছে, তাহলে এই ক্ষেত্রে তার মোট গতিশক্তি হবে, মোট গতিশক্তি হবে, বলো নিজেরা বলো দেখি কেমন বোঝো, মোট গতিশক্তি। তাহলে মোট গতিশক্তি ইকে ইকুয়াল টু হবে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ রৈখিক গতিশক্তি প্লাস হচ্ছে কৌণিক গতিশক্তি, দুটোই থাকবে। ভালো করে বুঝলা? যদি জায়গায় দাঁড়ায় ঘুরে তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার, আর শুধু না ঘুরে যদি শুধু চলে, শুধু ভি বেগে গতিশীল থাকে, তাহলে হাফ এম বি স্কোয়ার। আর যদি ঘুরতে 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 দৌড়ায়, দৌড়াচ্ছে আবার ঘুরছে, গাড়ির চাকা নর্মালি যেভাবে যায়, ঘুরতেছে আবার দৌড়াচ্ছে, গাড়ির চাকাটা নর্মালি যেভাবে চলে, ঘুরতেছে এবং দৌড়াচ্ছে, ঠিক আছে, ঘুরতেছে এবং দৌড়াচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দুটো গতিশক্তি থাকবে, হাফ আই ওমেগা স্কোয়ার থাকবে, হাফ এম ভি স্কোয়ার থাকবে। কি ক্লিয়ার? হাফ আই ওমেগা স্কোয়ার থাকবে এবং হাফ এম ভি স্কোয়ারও থাকবে। ওকে ক্লিয়ার? তাহলে চলো এখন ব্রেক দিয়ে দিলাম, যেহেতু 3:58 বেজে গেছে, ব্রেক দিলাম। কতক্ষণে ব্রেক দিব বলো, কতক্ষণ সময় লাগবে বলো, বলো কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। ওকে, যাও 10 মিনিট দিলাম। দৌড় দৌড় দৌড়, দৌড় দিয়ে দৌড় দাও, যাও দৌড় দাও, দৌড় দাও, কমেন্ট করো, বাদ দিয়ে দৌড় দাও।
কই 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 সবাই কই, আসো আসো দ্রুত আসো, আজকে এই অধ্যায় বাড়ি পাঠিয়ে দিব। অলরেডি 14টা পড়ে ফেলছি, আর তো কিছুই নাই। চলে আসো দ্রুত। দেখো, এই যে ম্যাথটা অনেকে ভাবতে পারে এটা রিটেন টাইপ একটা ম্যাথ, কিন্তু আসলে রিটেন টাইপ ম্যাথ না। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন প্রবলেমও আসতে পারে। তাহলে আমি আরেকবার একটু বলি, কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট স্থানে থেকে চক্কর দেয়, ঘুরতে থাকে, তাহলে তার গতিশক্তি, মোট গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। কোনো বস্তু যদি না ঘুরে যা সরল রৈখিক পথে গতিশীল থাকে, ভি বেগে গতিশীল থাকে, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। আর যদি ঘুরতে ঘুরতে গতিশীল থাকে, তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস আবার হাফ আই ওমেগা স্কোয়ার, দুটো। ঠিক ক্লিয়ার? তাহলে এবার আসো, একটি সিলিন্ডারের ভর 50 কেজি এবং ব্যাসার্ধ 0.20 মিটার। সিলিন্ডারটি 2 মিটার পার সেকেন্ড রৈখিক গতিতে অনুভূমিকভাবে যদি পড়তে থাকে না, আসলে এটা গড়াতে থাকে, তখন তার মোট গতিশক্তি কত হবে? দেখো, এটা হচ্ছে সিলিন্ডার, এই যেটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার, এটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার। এটা এইভাবে গড়াবে, এভাবে গড়াচ্ছে এবং গড়াইতে সরল রৈখিকভাবে ভি বেগে গতিশীল। সিলিন্ডারটার ভর এম 50 কেজি দেওয়া আছে, ব্যাসার্ধ আর 0.20 মিটার দেওয়া আছে, আর কত রৈখিক বেগ নিয়ে চলতেছে সেই রৈখিক বেগ 2 মিটার পার সেকেন্ড, এটাও দেওয়া আছে। তাহলে গড়াতে থাকে, তখন তার মোট গতিশক্তি কত হবে এটা বের করতে বলছে। তাহলে এবার বলো তো, ঘুরতে গড়াচ্ছে, তাই না? একটি সিলিন্ডারে ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে সিলিন্ডারটি এত রৈখিক দ্রুতিতে অনুভূমিকভাবে গড়াতে থাকে, তখন তার মোট গতিশক্তি। গড়াতে থাকলে তার মোট গতিশক্তি। তাহলে বলো, গড়াতে থাকলে মোট গতিশক্তি কি লিখবো? সূত্রটা কি লিখবো? ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার। দেখো, একবারে আগে মান বসাবা না, কারণ তুমি ওমেগাটা জানো না, কত কৌণিক বেগ নিয়ে গড়াচ্ছে সেটা তুমি জানো না, জানার দরকারও নেই। কারণ আমরা কি করব, এই দুইটাকে একই ফরম্যাটে নিয়ে আসবো। কেমনে? 1/2, এটা কি সিলিন্ডার না? দেখো, সিলিন্ডার কিন্তু তার নিজ অক্ষের সাপেক্ষে গড়াচ্ছে, এই যে এটা অক্ষ, তাই না? এই অক্ষের সাপেক্ষে, নিজ অক্ষের সাপেক্ষে, দেখো মাঝখানে এই যে অক্ষটা হচ্ছে এভাবে যদি গড়াইতে থাকে, তাহলে এই যে মাঝখানে এটা হচ্ছে তার অক্ষ। বলো তো, অক্ষের সাপেক্ষে গড়াইতে থাকলে কি হবে? অক্ষের সাপেক্ষে গড়াইতে থাকলে জড়তার ভ্রামকের সূত্র কি হবে? সিলিন্ডারের 1/2 এম আর স্কোয়ার, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু তাহলে কি? ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু তাহলে ভি বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার তাহলে এবার দেখো, আর স্কোয়ার কাটাকাটি, তাহলে 1/4 এম ভি স্কোয়ার প্লাস আবার 1/2 এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার কমন নিলাম, তাহলে 1/4 প্লাস 1/2 আর কি, তাহলে নিচে 4, ঠিক আছে, নিচে 4 থাকলো, তাহলে উপরে কি গেল? 2 প্লাস 1 3, তাই তো? তাহলে 3/4 এম ভি স্কোয়ার। এবার মান বসাও, 3/4, এম এর মান 50 কেজি, আর বেগ ভি এর মান 2 এর বর্গ। তাহলে ভাই 2 এর বর্গ হলে কত? 4 কাটাকাটি, 3 5 15, 150 জুল। ঠিক আছে, 150 জুল আসছে। হ্যাঁ, গুড, কত সহজ দেখো, কি ক্লিয়ার? এইবার যদি সিলিন্ডারের জায়গায় গোলক দিতাম, তুমি কি পারতা না? বলো তো, কি চেঞ্জ করতা? সিলিন্ডারের জায়গায় গোলক দিলে তুমি কি চেঞ্জ করতা? এইখানে, জাস্ট এইখানে চেঞ্জ, 2/5 এম আর স্কোয়ার। আমি যদি এখানে রিং দিতাম, রিংয়ের জন্য কি লিখতা? 1/2 এম আর স্কোয়ার লিখতা না, রিংয়ের জন্য লিখতা এম আর স্কোয়ার। যদি রিং দিতাম, যদি একটা চাকতি দিতাম, তাই না? যদি একটা চাকতি দিতাম তাহলে কি হইতো? একটা চাকতি দিলে আমরা কি লিখতাম? চাকতির জন্য কি লিখতাম? চাকতি আর নিরেট সিলিন্ডার তো একই, তাহলে চাকতির জন্য কি লিখতাম? চাকতির জন্য লিখতাম 1/2 এম আর স্কোয়ার। কি কথা বুঝছো? চাকতির জন্য কি লিখতাম? 1/2 এম আর স্কোয়ার। কি ক্লিয়ার? তাহলে চাকতি, নিরেট সিলিন্ডার, এগুলোর জন্য সব একই হইতো, তাই না? বলো, তাহলে এবার আসো, দেখো 10 নম্বর, একটি নিরেট গোলক এইচ উচ্চতার, একটা নিরেট গোলক
একটা নিরেট গোলক এইচ উচ্চতার, এই যে এইচ উচ্চতার একটা হেলানো তল, এই হেলানো তলের উপর থেকে একটা নিরেট গোলক নিচে পড়বে। তো নিচে যখন পড়বে তখন গড়াইতে গড়াইতে পড়বে না? বলো ভাই, এখান থেকে যখন পড়বে, নিচে যখন পড়বে গড়াইতে গড়াইতে পড়বে, এভাবে গড়াইতে 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 এখানে পড়বে, এভাবে গড়াইতে 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 এখানে গিয়ে পড়বে, এখানে গিয়ে পড়বে। এই উচ্চতা থেকে নামতেছে, গড়াইতে গড়াইতে এখানে গিয়ে যখন পড়বে তো আমাদের বলছে কত বেগে আঘাত করবে, তো ধরলাম ভি বেগে আঘাত করবে। শক্তির সংরক্ষণশীলতার ম্যাথ এটা। আচ্ছা তুমি বলো তো, একটা বস্তু যদি এই উচ্চতা থেকে, আচ্ছা এইভাবে এটা বলো, একটা বস্তু এখান থেকে ফেলে দিলাম, এম ভরের একটা বস্তু ফেলে দিলাম, ভূমিতে গিয়ে যখন পড়বে তখন কত বেগে আঘাত করবে, এটা বের করতে পারবা? বলো, একটা বস্তুকে এই উচ্চতা থেকে ফেলে দিলাম, ভূমিতে গিয়ে যখন পড়বে, একটা বস্তুকে এই উচ্চতা থেকে ফেলে দিলাম, ভূমিতে গিয়ে যখন পড়বে তখন কত বেগে আঘাত করবে, কত বেগে আঘাত করবে, সেই বেগটা কত সেটা কি বের করতে পারবা বলো তো? যখন বস্তুটা এখানে আসে, এখানে যখন আসে তখন জাস্ট ফেলে দিছি, তখন বেগ 0, তখন সমস্ত শক্তি বিভব শক্তি mgh। বস্তুটা এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, এখানে গিয়ে যখন পড়ছে তখন দেখো এখানে গিয়ে যখন পড়ছে তখন বিভব শক্তি 0, সমস্ত শক্তি গতিশক্তি হাফ mv²। তাহলে শক্তির সংরক্ষণশীলতাটা খারাপ তো। এই পয়েন্টে কোনো বেগ ছিল না, সুতরাং গতিশক্তি 0, সমস্ত শক্তি বিভব শক্তি। এই পয়েন্টে যতই নিচের দিকে নামবে ততই বেগ বাড়তে থাকবে, বেগ বাড়তে থাকবে, বেগ বাড়তে থাকবে। এই পয়েন্টে সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি হাফ mv², তলের সাপেক্ষে কোনো উচ্চতা নাই, সুতরাং বিভব শক্তি 0। তাহলে mgh এটা সমান সমান হাফ mv², শক্তির সংরক্ষণশীলতা। এই পয়েন্টের বিভব শক্তি, এই পয়েন্টের গতিশক্তি, mm কাটাকাটি করে v = আমরা লিখতাম √2gh, এটাই লিখতাম কি, তাই না? শক্তির সংরক্ষণশীলতা খাটাই করলে তো সেম জিনিসটা এখানে, সেম জিনিসটা এখানে, কিন্তু এবার এখানে কাহিনী আছে, গড়াতে গড়াতে নামতেছে। দেখো এখান থেকে শুরু, তাহলে এখানে যেমন আদি বেগ u0, এখানে যেমন আদি বেগ u0, ঠিক তেমনি ω0ও 0। গড়াতে 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 নিচে পড়ছে, যত নিচের দিকে আসবে তত তার ঘূর্ণন বেগটাও বাড়বে, রৈখিক বেগটাও বাড়বে। জায়গায় দাঁড়ায় গড়াচ্ছে না, কিন্তু গড়াইতে গড়াইতে নিচে আসতেছে। তাহলে এই পয়েন্টে তার কৌণিক বেগ ω এবং রৈখিক বেগ v, দুটো বেগই কিন্তু আছে। তাহলে দেখো তো শক্তির সংরক্ষণশীলতা, ধরো এটা a বিন্দু আর এটা b বিন্দু, এনার্জি অফ a পয়েন্ট ইকুয়াল টু ভাই এনার্জি অফ b পয়েন্ট। তাহলে এই লাইনটা আগে লেখা একটু দেখো তো ভাই, দেখো দেখো দেখো, এই পয়েন্টে এর সমস্ত শক্তি বিভব শক্তি mgh, কারণ কোনো গতিশক্তি নেই, রৈখিক গতিশক্তিও নেই, কৌণিক গতিশক্তিও নেই, কারণ এখান থেকে কেবল পড়া শুরু করছে, এখান থেকে কেবল গড়ানো শুরু করছে। তাহলে এখানে তার রৈখিক বেগও 0, এখানে তার কৌণিক বেগটাও 0। তাহলে 0 + 0, হাফ mv²ও 0, হাফ i ω²ও 0। কিন্তু যত নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে, রৈখিক বেগ বাড়বে, কৌণিক বেগ বাড়বে। তাহলে এই পয়েন্টে তার গতিশক্তি, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি দুটোই আছে, হাফ i ω² আছে, হাফ i ω² আছে, আবার হাফ mv² আছে। কিন্তু এই তলের সাপেক্ষে উচ্চতা নেই, তলের সাপেক্ষে উচ্চতা নেই বিধায় বিভব শক্তি নেই, কারণ বিভব শক্তিটা তখন 0। শেষ, প্রবলেম সলভড। এবার হিসাব নিকাশের ব্যাপার। mgh আসো, হাফ i গোলক, তাহলে 2/5 mr², 2/5 mr², ω² v²/r² প্লাস হাফ mv²। তাহলে এবার r² কাটাকাটি, r² কাটাকাটি, mgh 2 কাটাকাটি, 1/5 mv² প্লাস 1/2 mv², mgh mv² 1/5 + 1/2, এই দুটা যোগ করে দিই, ঠিক আছে? 1/5 1/2, তাহলে 5 × 2 = 10 আর 5 + 2 = 7, তাহলে 7/10 mv²। এইটা আর এটা কাটাকাটি, আমার লাগবে কত বেগ, v কত, তাহলে v = v², এটা = 10 gh / 7। তাহলে v = কত হবে বলো একবারে, v = √10/7 gh, √10/7 gh, বুঝলা? √10/7 gh। এবার যদি h এর একটা মান বলে দেয় দিবে, g এর একটা মান বলে দেয় দিবে,
কি ক্লিয়ার? কথা কি বুঝছো? বলো বুঝলা কি না? ওকে, সহজ জিনিস। হ্যাঁ, এই যে ফাতেমাতুজ জোহরা বলছে √10 GH/7। হ্যাঁ ঠিক আছে, গুড। এবার আসো নেক্সট দেখো, তাহলে এইটা একটু তোমরা করে দিবা আমারে। এটা একটা রিং, হ্যাঁ রিং, এটা একটা রিং, আর এইটা হচ্ছে একটা চাকতি। এটা একটা চাকতি, গোলক না, একটা চাকতি, একটা রিং আর একটা চাকতি, ঠিক আছে? ঠিক আছে না, এটা মুখস্থ রাখবা না। এই অনেকে বলতে ভাই এটা কি মুখস্থ রাখবো? না না না, মুখস্থ রাখবা না, এই লাইনটা হিসাবটা মাথায় রাখবা, এটা মুখস্থ রাখবা না। তোমার আমি এখানে গোলক দিয়ে করাইছি, আমি এখানে গোলক দিয়ে করাইছি, ঠিক আছে? আমি এখানে গোলক দিয়ে করাইছি, গোলকের জায়গায় চাকতি দিতে পারে, গোলকের জায়গায় রিং দিতে পারে, দিতেই পারে। যেমন দেখো এখানে, এখানে কি বলছে, একটা রিং আর একটা চাকতি গড়ায় পড়তেছে, এই উচ্চতা থেকে গড়ায় পড়বে। কে বিজয়ী হবে? কে আগে এখানে পৌঁছাবে? কে আগে হেলানো তলে পাদবিন্দুতে পৌঁছাবে? যার যার বেগটা এখানে গিয়ে বেশি হবে সে আগে পৌঁছাবে, সে বিজয়ী হবে, ঠিক আছে? যে একটা চাকতি আর রিং এর রেস হচ্ছে, আমার কাছে একটা চাকতি আছে, তোমার কাছে একটা রিং আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে ফেলে দিব, এখান থেকে ফেলে দিলে গড়াইতে 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 নিচে পড়বে। এই পয়েন্টে গিয়ে অর্জিত বেগ কত, ভি কত, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখানে বেগ ভি কত সেটা আমাদের লাগবে। তাহলে যার বেগটা বেশি এখানে গিয়ে, যার বেগটা বেশি হবে সে বিজয়ী হবে, কি ক্লিয়ার? সমান ভরের সমান ব্যাসার্ধের একটি চাকতি এবং একটি রিং সমান উচ্চতার হেলানো তল থেকে গড়িয়ে পড়লো, চাকতি এবং রিং এর মধ্যে কোনটি রেসে বিজয়ী হবে? তাহলে দেখো ভাই, লাইন সবার জন্য একই, MGH, আসো রিং এর জন্য রিং, তাহলে MGH সমান সমান ½ I⍵² প্লাস ½ MV²। তাহলে এটা MGH, এটা সমান সমান ½ I রিং, রিং এর ক্ষেত্রে mr², ঠিক আছে? রিং এর ক্ষেত্রে, রিং এর জড়তার ভ্রামক mr², বুঝতে পারছো? ω² V²/r² প্লাস ½ MV²। তাহলে r² কাটাকাটি, তাহলে কি হলো? MGH এটা সমান সমান ½ MV², ½ MV², দ্যাট মিনস MV²। এবার m কাটাকাটি, তাহলে অর্থাৎ V √/GH, V √/GH। এটা রিং, সেম একইভাবে চাকতি, সেম একইভাবে চাকতির জন্য যদি হিসাব করি, তাহলে চাকতির জন্য MGH এটা সমান সমান ½ I⍵² প্লাস ½ MV²। তাহলে MGH এটা সমান সমান ½ I চাকতি 1/2 mr² ω² V²/r² প্লাস ½ MV²। ওকে, তাহলে r² কাটাকাটি গেল, 1/4 1/2, ঠিক আছে? 1/4 1/2, দ্যাট মিনস 3/4 MV²। এটা MGH, m আর m কাটাকাটি, মুখস্থ করবে না কিন্তু এগুলো, খবরদার। V √4/3 GH। এইবার তুমি বলো, বলো এই বেগটা বেশি নাকি এই বেগটা বেশি? বলো। √GH, √GH, এখানে 1, এখানে 1, আর এখানে 4/3, এখানে 1, এখানে 4/3, বুঝলা? তাহলে 4/3 এটা একের চেয়ে বেশি না, আর এখানে তো 1, তাহলে এটা একের চেয়ে বেশি, তাহলে এই বেগটা বেশি, এটা বেশি, এর এই বেগটা বেশি, তাহলে সুতরাং চাকতি আগে পৌঁছাবে, চাকতি বিজয়ী, চাকতি বিজয়ী, কাপ পেয়ে গেছে চাকতি, বুঝলা? হ্যাঁ, চাকতিরটা বেশি, সহজ জিনিস। ওকে, ডান। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, V √/GH কেমনে বেশি? এটা 4/3, আর ওটা √GH, ওটা কেমনে বেশি হলো? দ্বিতীয়টা বেশি, চাকতিটা বেশি, চাকতি উইন। দেখো কি বলছে, একটি মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, সেটা কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে? এই যে কৌণিক গতিশক্তির একটা ম্যাথ, আমরা এখন যে ম্যাথগুলো করতেছি এগুলো কৌণিক গতিশক্তির। মিটার দণ্ড মানে বোঝো, 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড। এই 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড, এটা কাত হয়ে পড়ে গেছে। দেখি তোমরা কেমন বলতে পারো, বলো তো। এই 1 মিটার দৈর্ঘ্যের দণ্ডটা যখন ভূমিতে এভাবে আসে, যখন ভূমিতে এভাবে আসে, তখন কি তার কোনো গতিশক্তি আছে? বলো।
বলো, যখন মিটার দণ্ডটা এভাবে ভূমিতে রাখা আছে তখন কি তার কোনো গতিশক্তি আছে? বলো, গতিশক্তি না, মানে এখানে তার কোনো শক্তি নাই? আছে, তার শক্তি আছে, তার বিভব শক্তি আছে। যদি লাঠিটা এভাবে থাকতো তাহলে দেখো লাঠির প্রত্যেকটা ভর বিন্দুই ভূমির সাথে মিশে আছে, তখন এইচ জিরো হইতো, বিভব শক্তি এমজিএইচ জিরো হইতো। কিন্তু দেখো তো এইখানে এই লাঠির ভার কেন্দ্রের একটা উচ্চতা আছে না, ভার কেন্দ্রের একটা উচ্চতা আছে না, ভার কেন্দ্রের উচ্চতা, লাঠির দৈর্ঘ্য যদি এইচ হয় তাহলে ভার কেন্দ্রের উচ্চতা h/2, ভার কেন্দ্রের উচ্চতা কত? h/2। তাহলে ভূমির সাপেক্ষে ভার কেন্দ্রের একটা উচ্চতা তো আছে, ভূমির সাপেক্ষে যে ভূমির সাপেক্ষে ভার কেন্দ্রের একটা উচ্চতা আছে, তাহলে তার বিভব শক্তি, এর বিভব শক্তি আছে, তাহলে সেই বিভব শক্তি হচ্ছে mgh/2, এটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। বুঝলা? তাহলে লাঠিটা যদি এই অবস্থায় থাকে তার একটা পটেনশিয়াল এনার্জি আছে, বিভব শক্তি আছে, এবং সেই বিভব শক্তি হচ্ছে mgh/2, ভার কেন্দ্রের সরণ, ভূমি থেকে ভার কেন্দ্রের উচ্চতা। যদি পুরো লাঠিটা নিচে পড়ে থাকতো, পুরো লাঠিটা নিচে পড়ে থাকতো তাহলে তাহলে তখন বিভব শক্তি ছিল না, আর গতিশক্তি তো নেই, কোনো বেগ নেই। এইবার বিভব শক্তি আছে, গতিশক্তি নেই। এবার এটাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিলে এটা এইভাবে পড়ে গেছে, ঠিক আছে? এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, তাহলে ধাক্কা দিয়ে ফেলে দিলে এইভাবে মাটিতে এসে পড়লো, ধাপাস করে মাটিতে গিয়ে পড়ছে। তো ভাই দেখো তো লাঠিটা ঘুরে গেল না? দেখো, এটা যদি লাঠিটা হয় এভাবে যখন পড়ছে লাঠিটা ঘুরে গেছে না? তাহলে ঘুরে গিয়ে যখন আঘাত করলো তখন কৌণিক বেগে আঘাত করছে, রৈখিক বেগ না। কিন্তু লাঠি দৌড় দেয়নি, লাঠিটা ঘুরে গেছে, এভাবে ঘুরে পড়ে গেছে। তাহলে ঘুরে পড়ে গেলে কৌণিক বেগ দ্যাট ইজ ওমেগা। এই কৌণিক বেগ আমাদের বের করতে হবে, শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী লাঠিটা যখন দাঁড়ানো ছিল তখন তার শক্তি বিভব শক্তি, লাঠিটা যখন ঘুরে এভাবে পড়ে গেছে তখন তার শক্তি গতিশক্তি। ঠিক আছে? যদি মনে করো কঠিন লাগে, মিলাইতে পারতেছো না, তুমি চিন্তা করো না, এই পয়েন্টে বস্তুর শক্তি mgh, বিভব শক্তি, এটা ভূমি। যখন আমি ফেলে দিব তখন যতই নিচে পড়বে তখন সেটা গতিশক্তি হাফ mvs করে কনভার্ট হবে। আর লাঠি হলে কি হয়েছে? দাঁড়ানো আছে, সমস্ত শক্তি বিভব শক্তি, ধাপ করে ঘুরে পড়ে গেছে। ঠিক আছে? এভাবে ঘুরে পড়ে গেছে। তাহলে ঘুরে যদি পড়ে যায় তাহলে এখানে গিয়ে যখন আঘাত করছে তখন তার কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার, এটা আমাদের বের করতে হবে। আমি কি বলছিলাম? জায়গায় দাঁড়ায় যদি কোনো বস্তু ঘোরে তখন তার টোটাল গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কয়ার, হাফ এম বি স্কয়ার না, কিন্তু হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে? তাহলে এবার আসো, এবার mgh, এটা হচ্ছে mgh/2, ইপি mgh হবে mgh/2, কারণ h/2। ই কে? গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। এবার দেখি কে বলতে পারে, জড়তার ভ্রামকটা কে বলতে পারে? mg মিটার দণ্ড মানে 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড, 1/2 জড়তার ভ্রামক, দেখি কে বলতে পারে? এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, জড়তার ভ্রামক কত হবে বলো? জড়তার ভ্রামকটা কি হবে? 1/12 না, হলো না। এইটা ঘূর্ণন অক্ষ কি মধ্যবিন্দু না প্রান্তবিন্দু? এইভাবে যদি ঘুরে যায় মধ্যবিন্দু না প্রান্তবিন্দু? এইটা বলো। 1/12 না, হলো না। 1/3 mr স্কয়ার বা 1/3 ml স্কয়ার, প্রান্তবিন্দুর সাপেক্ষে 1/3 ml স্কয়ার। বুঝলা? আমাদের ওমেগাটা বের করতে হবে। এবার এম আর এম ভ্যানিশ করে দাও। দেখো এটা g/2, 1/3 × 6, ঠিক আছে? 3 × 6 এল স্কয়ার, মিটার দণ্ড, এল এর মান 1, এল এর মান, এইচ এর মান, এগুলো সব তো 1, মিটার দণ্ড যেহেতু। আর ওমেগা স্কয়ার, তাহলে 2, এখানে 3, 3g, তাহলে ওমেগা √3g। দেখো তো এটা হয় কিনা? এত রেডিয়ান পার সেকেন্ড, যে এত কৌণিক বেগে ভূমিতে গিয়ে আঘাত করবে। বলো হয়েছে কিনা? ঠিক আছে? mgh, এইচ হবে h/2, মিটার দণ্ড, তাহলে এইচ এর মান 1 মিটার, তাহলে 1/2। আর জড়তার ভ্রামক 1/3 ml স্কয়ার, কারণ প্রান্তবিন্দুর সাপেক্ষে ঘুরছে। প্রান্তবিন্দু, এই যে প্রান্তবিন্দুর সাপেক্ষে ঘুরে পড়ে গেছে। কি ক্লিয়ার? এটা হচ্ছে কৌণিক বেগ, যে কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে। আমার যদি রৈখিক বেগ চাইতো তাহলে আমি v = বসাই দিতাম ওমেগার, ওমেগা = v/r। এখানে v/r বসাইলে আমি তখন পাইতাম।
কি ক্লিয়ার? বোঝা গেছে? বলো। এইচ কেন ফুল নিব না? কারণ এইচ তো ভার কেন্দ্রের সরণ, কাজ ক্ষমতা শক্তি এটা ডিটেলস বলবো, ঠিক আছে? যদি এমন হইতো পুরো লাঠিটা, একজন ভালো একটা প্রশ্ন করছো, যদি পুরো লাঠিটা এইভাবে এই উচ্চতায় থাকতো, ধরো এইভাবে পুরো লাঠিটা এইভাবে বসানো এই উচ্চতায়, ঠিক আছে, এইভাবে এই উচ্চতায় বসানো, তখন আমি লাঠির বিভব শক্তি নিতাম পুরো এমজিএইচ। কিন্তু লাঠিটা এইভাবে এই উচ্চতায় রাখা আছে, এইভাবে রাখা আছে। তাহলে দেখো এই প্রান্ত মাটিতে আছে, এই প্রান্ত ভূমি থেকে এতটুকু আছে, এই প্রান্ত ভূমি থেকে এতটুকু, 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 এক একটা বিন্দুর সরণ এক এক রকম। এই যে এক একটা বিন্দুর সরণ এক এক রকম, এক একটা বিন্দুর সরণ এক এক রকম, এই কারণে ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ নিতে হয়, ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ নিতে হয়, তাই না? রৈখিক গতিশক্তি থাকবে না, রৈখিক ঘোষণা, মোট গতিশক্তি, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি সব মিলেমিশেই হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে? এই হাফ আই ওমেগা স্কয়ারের মধ্যেই হাফ এম বি স্কয়ার আছে, কি ক্লিয়ার? বুঝলা? ওকে, এবার নেক্সট আসো। বলতেছে একক কৌণিক বেগে ঘূর্ণনরত, খুবই সহজ একটা এমসিকিউ। একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তির সম্পর্ক নিচের কোনটি? ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। একক কৌণিক বেগে, দ্যাট মিনস ওমেগা 1, তো বসাও ওমেগার মান 1, ওমেগার মান 1 একক বসাও, বসাইলে কি হলো? ইকুয়াল টু আই ডিভাইডেড বাই 2, অতএব আই ইকুয়াল টু 2e, অতএব আই ইকুয়াল টু কত? 2e, ঠিক আছে? আই ইকুয়াল টু 2e, দেখি খুঁজি, এই যে লাস্টে, এই যে আই ইকুয়াল টু 2e। বুঝলা? ওকে, ঠিক আছে। দেখো পড়ো এটা, কোন দৃঢ় বস্তুর কৌণিক গতিশক্তি 300% বাড়ালে তার কৌণিক ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? আচ্ছা তুমি আমার বলো তো, রৈখিক ভরবেগ আর রৈখিক গতিশক্তির মধ্যে সম্পর্কটা বলো তো, মনে পড়ে? রৈখিক ভরবেগ আর রৈখিক গতিশক্তির মধ্যে সম্পর্ক ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? আর পি ইকুয়াল টু এম ভি, মনে পড়ে? এবার ই কে রৈখিক ভরবেগ, রৈখিক গতিশক্তি, রৈখিক ভরবেগ, রৈখিক গতিশক্তি, ই কে হাফ, একটা কাজ করি এম দিয়ে উপরেও গুণ করি, তাহলে এম ভি হোল স্কয়ার, নিচে এম দিয়ে ভাগ করি, এম দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে দেখো তো, অতএব ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m না? বলো জানি কিনা? তাহলে রৈখিক ভরবেগ, রৈখিক গতিশক্তির সম্পর্ক যদি এটা হয়, তাহলে কৌণিক ভরবেগ আর কৌণিক গতিশক্তির সম্পর্ক কি হবে জানো? কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি যদি ই লিখি, ই, তাহলে এটা হবে এল স্কয়ার বাই 2m এর জায়গায় হবে আই, পি এর জায়গায় এল, এম এর জায়গায় আই, ই এর জায়গায় ই, আর কি, মানে গতিশক্তি, গতিশক্তি। বুঝছো? যদি বিশ্বাস না হয়, বিশ্বাস নাই হইতে পারে, ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এবার জড়তার ভ্রামক আই এবং ওমেগার গুণফলটাই হচ্ছে কৌণিক ভরবেগ এল। একটা কাজ করো, তাহলে উপরে আই দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে আই দিয়ে গুণ করলে তো নিচেও আই দিয়ে ভাগ দিতে হবে, তাহলে নিচে 2i। এবার দেখো আই ওমেগা মানে এল, তাহলে এল স্কয়ার বাই 2i। হয়েছে? যে রৈখিক গতিসূত্র পারে সে কৌণিক গতিসূত্র কেন পারবে না? পারতে হবে, তাকে পারতে হবে। তাহলে ই ইকুয়াল টু কি পাইলাম? দেখো ই ইকুয়াল টু পাইলাম এল স্কয়ার ডিভাইডেড বাই 2i। আমাদের ম্যাথ শুরু হচ্ছে এখান থেকে, আমাদের ম্যাথ শুরু এখান থেকে। এই যে আমি এই সূত্রটা দিয়ে ম্যাথ করব। কৌণিক গতিশক্তি 300% বাড়ালে, কৌণিক গতিশক্তি 300% বাড়ালে, দেখো তো কৌণিক গতিশক্তির সাথে এই যে কৌণিক গতিশক্তি E1 বাই E2 এর সাথে L1 বাই L2 তার হোল স্কয়ার, E1 বাই E2 এটা সমান সমান L1 বাই L2 তার হোল স্কয়ার। কৌণিক গতিশক্তি E1 মানে E, কৌণিক গতিশক্তি 300% বাড়তেছে, যা ছিল 300% বাড়তেছে, তার মানে 3 গুণ হচ্ছে 3e, তাহলে কত আই, কত ই হলো 4e, ই প্লাস 3e, ই প্লাস 300% বাড়তেছে, 300% বাড়তেছে, তাহলে 300% বাড়া মানে 3 গুণ বৃদ্ধি পাওয়া, তাহলে টোটাল 4 গুণ হওয়া। 300% মানে যদি আরও ভেঙে করি, যদি 300% না বুঝো তাহলে 300% অফ ই, তাহলে 300 ভাগ 100, তার মানে 3e, তাহলে ই প্লাস 3e, তাহলে 4e। এবার মান বসে দাও, E1 এর মান E, E2 এর মান 4e, বুঝলা? তাহলে L1 এর মান L, L2 এর মান কত হবে সেটা লাগবে,
সেটা লাগবে। তো এর স্কোয়ার আছে, তাহলে এর উপরে রুট করে দাও, ই আর ই কাটাকাটি, তাহলে 2 হইল। দেখো L2 হইল, L2 হইল 2L, 2L মানে কি L প্লাস এল, আর L প্লাস এল মানে কি L প্লাস এল এর 100%, এল এর 100%। তাহলে এল তো ছিল, আরো বাড়লো কতটুকু, এল এর 100% বাড়লো, তাহলে অ্যান্সার হচ্ছে 100%। তাহলে কৌণিক ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, 100% বাড়বে। ঠিক আছে, কৌণিক ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, 100% বাড়বে, কৌণিক ভরবেগ 100% বাড়বে, এই হচ্ছে কাহিনী। বি না, 200% না, 200% হবে, কিন্তু বাড়বে কতটুকু, আমাদের কি চাইছে, ভরবেগ বাড়বে কত। আমি যদি বলতাম ভরবেগ হবে কত, দেন 200%, বাট ভরবেগ বাড়বে কতটুকু, 100%। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আমরা রৈখিক গতিসূত্রের ক্ষেত্রে করছি, এই যে এই সূত্রে এই টাইপের ম্যাথ আমরা করছি, কিন্তু ওইটাই আমি চেঞ্জ করে কৌণিক দিয়ে দিলাম, তাহলে কি সমস্যা, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? ওকে, এইবার আসো, এই যে লাস্ট টপিক রকেট, রকেট পড়লেই আমাদের শেষ। ঠিক আছে, রকেট, রকেট সায়েন্স না। তা আসো দেখো, একটা রকেট কেন উৎক্ষেপিত হয় উপরের দিকে, বলো? রকেটের কি ইঞ্জিন আছে? রকেটে কি উড়োজাহাজের মতো ইঞ্জিন থাকে, যে উড়োজাহাজের মতো ইঞ্জিন দিয়ে রকেটকে ছুড়ে দিই আমরা, বলো? না, অনেকটা গুলি বন্দুকের মতো। একটা বন্দুক, সেই বন্দুক থেকে যদি একটা গুলি বের হয়ে যায়, তাহলে বন্দুক ধাক্কা খেয়ে পশ্চাৎ বেগ নিয়ে উপরে উঠবে না? তো মনে করো রোবোটিক সিস্টেমে এমন একটা বন্দুক বানানো হয়েছে, যে বন্দুকটা, ধরো এই একটা বন্দুক, ঠিক আছে, এই বন্দুকটা কন্টিনিউয়াসলি গুলি করতে থাকে, কন্টিনিউয়াসলি। তাহলে চিন্তা করে দেখো, একটা বন্দুক যদি এরকম কন্টিনিউয়াসলি গুলি করতে থাকে, কন্টিনিউয়াসলি গুলি করতে থাকে, তাহলে ধাক্কা খাইতে 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 বন্দুকটা উপরের দিকে উঠতে থাকবে না? একটা গুলি করে দিলে একটা ধাক্কা, আরেকটা গুলি করলে আরেকটা ধাক্কা, আরেকটা গুলি করলে আরেকটা ধাক্কা, এভাবে ধাক্কা খাইতে 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 উপরের দিকে উঠবে। রকেটে না সেই কাজটা হয়, রকেটে প্রচুর পরিমাণ জ্বালানি নেওয়া হয়। ঠিক আছে, রকেটের যদি মূল ভর মানে রকেটের টোটাল ভর যদি 20,000 কেজি হয়, 15,000 কেজি হচ্ছে জ্বালানি, 15,000 কেজি হচ্ছে রকেটের জ্বালানির ভর। মূল যন্ত্রাংশ মানে স্যাটেলাইট, রকেটের সাহায্যে আমরা কি উৎক্ষেপণ করি, স্যাটেলাইট উৎক্ষেপণ করি। তো স্যাটেলাইট মূল যে মানে যন্ত্রাংশ, স্যাটেলাইট অংশ, এই অংশে এই মাথার এইখানে থাকে, এই অংশের ভর খুবই সামান্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা রকেট, এই রকেটে জ্বালানি নেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে জ্বালানি গ্যাস নেওয়া হয়েছে। এবার তারপরে কি করা হচ্ছে, জ্বালানি নির্গত করা হচ্ছে, নিচের দিক থেকে প্রচণ্ড বেগ দিয়ে জ্বালানি নির্গত করা হচ্ছে। তাহলে প্রচণ্ড বেগ দিয়ে জ্বালানি নির্গত করতে থাকলে কি হবে, এই রকেট সাই করে উপরে উঠে যাবে। তাহলে নিচের দিকে জ্বালানি নির্গমনের যে বেগটা, সেটা হচ্ছে VR। এই VR কেন, এটা জ্বালানি নির্গমন বেগ, এর এককটা কিন্তু মিটার পার সেকেন্ড, একক মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ, নির্গমন বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ, বুঝলা? ডিএমডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার, ডিএমডিটি, যে কি হারে জ্বালানি নির্গমত হচ্ছে, এটা হচ্ছে জ্বালানি নির্গমন হার, জ্বালানি নির্গমন হার, যে কি হারে জ্বালানি ক্ষয় হচ্ছে, কি হারে জ্বালানি পুড়তেছে, সেই জ্বালানি নির্গমন হার হচ্ছে ডিএমডিটি। আর রকেট উপরের দিকে যে বলের দিকে যাচ্ছে, উপরের দিকে যে বলে যাচ্ছে, এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, এফআর। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, যে রকেট কি ঊর্ধ্বমুখী ধাক্কা নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো শোনো, এবার আমি বলি, দেখো রকেট থেকে যদি প্রচণ্ড বেগ দিয়ে নিচের দিকে জ্বালানি ছড়ে দেওয়া হয়, তাহলে জ্বালানির থার্স্ট এটা নিয়ে রকেট ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে এইভাবে রকেট উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, তুমি যদি মনে করো যে একটা রকেট উৎক্ষেপণ করাইতে চাও, তাহলে কি করতে হবে, নিচ থেকে প্রচণ্ড বেগ দিয়ে জ্বালানি ছড়ে দিতে হবে, জ্বালানি নির্গমন করতে হবে। এই জ্বালানির যে ঊর্ধ্বমুখী যে ধাক্কাটা পাবে, থার্স্ট ফোর্স যেটা পাবে, সেটা নিয়ে তোমার রকেটটা উপরের দিকে উঠে যাবে। তা আমরা এই যে রকেটের ক্ষেত্রে 3টা সূত্র, বিশেষ করে 3টা সূত্র আমাদের কাজে লাগে, মোট সূত্র আছে 4টা। রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের ত্বরণ এবং রকেটের বেগ, এই 4টা সূত্র। এই 4টা সূত্র আমাদের মাথায় রাখা লাগবে ম্যাথ করার জন্য। রকেট থেকে বড় বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এবং রকেট থেকে ছোট ছোট এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনাও মানে খুবই কম, হাতে গোনা 2-1টা প্রশ্ন।
ঠিক আছে? তো রকেট এই টপিক থেকে তোমার মনে করো যে প্রশ্ন আসার সম্ভাবনা অন্যান্য টপিকের তুলনায় কিন্তু খুবই কম, কিন্তু তারপরে আমাদের পড়তে হবে এবং তুমি জাস্ট কয়েকটা সূত্র যদি মাথায় রাখো তাহলে তুমি পারবা। তো আমি একটু সূত্রগুলো একটু লিখে দিই, একটু সূত্রগুলো সাইডে লিখে দিই। দেখো, এক, সূত্রের প্রমাণ এখন করা যাবে না, কিন্তু রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা লব্ধি বল, সরি ঊর্ধ্বমুখী ধাক্কা বা ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী ধাক্কা বা ঊর্ধ্বমুখী বল, এটা যদি বলে তাহলে সূত্র হচ্ছে এফ আর, এই এফ আর ইকুয়াল টু ভি আর ডিএমডিটি। এই ডিএমডিটি লিখে দিছি জ্বালানি নির্গমন হার, আর ভি আর জ্বালানি নির্গমনের বেগ রকেটের সাপেক্ষে। দুই, এবার রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল এফ নিট বল। দেখি বলো তো নিট বল কত? দেখো আমি তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। ধরো তুমি একটা রকেট বানাইছো, ধরো তুমি একটা রকেট বানাইছো, এই যে, তো তুমি একটা রকেট কীভাবে বানাইলা? ধরো একটা প্লাস্টিকের বোতল টোতল নিছো, ঠিক আছে, নিয়ে এর মধ্যে গ্যাস জ্বালানি ভরছো, তারপরে নিচে দু একটা ছিদ্র করছো, ছিদ্র করে এবার নিচে আগুন লাগাই দিছো। তুমি ভাবতেছিলে রকেট সাই করে উপরে উঠে যাবে, কিন্তু রকেট আর উপরে ওঠে না। এবার কেন রকেট উপরে ওঠে না তোমার আমি বলি, শোনো। রকেটের ভর ছিল 50 কেজি, 50 কেজি, ধরো জি এর মান 10, তাহলে তো বলো তো ভাই, নিচের দিকে যে রকেটের ওজন এমজি, সেই এমজি কত? 50 গুণ 10, 500 নিউটন। 500 নিউটন হচ্ছে রকেটের ওজন নিচের দিকে, ঠিক আছে? 500 নিউটন হচ্ছে রকেটের ওজন নিচের দিকে রকেটের ওজন 500 নিউটন। এবার রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, তো ঊর্ধ্বমুখী ধাক্কাটা হচ্ছে এফ আর হচ্ছে ভি আর ডিএমডিটি। এবার আমি বলি, শোনো, নিচ থেকে যে জ্বালানি নির্গত হচ্ছে, সেই জ্বালানি নির্গমনের বেগটা হচ্ছে মনে করো 10, জ্বালানি নির্গমনের বেগটা হচ্ছে 10, আর ডিএমডিটি জ্বালানি নির্গমন রেটটা হচ্ছে সেকেন্ডে 20 কেজি। ধরো সেকেন্ডে 20 কেজি, তাহলে সেকেন্ডে 20 কেজি, তাহলে বলো তো ঊর্ধ্বমুখী ধাক্কা কত হইলো? ঊর্ধ্বমুখী ধাক্কা হইলো 200 নিউটন। ঊর্ধ্বমুখী ধাক্কা কত হইলো? ঊর্ধ্বমুখী ধাক্কা হইলো 200 নিউটন। তাহলে নিচের দিকে দেখো, নিচের দিকে ওজন 500 নিউটন, ঊর্ধ্বমুখী ধাক্কা দিছো তুমি 200 নিউটন, যাবে রকেট উপরে, এই রকেট উঠবে উপরে, ঠিক আছে? তুমি বাসায় এরকম রকেট বানাবা, রকেট বানানোর পর রকেট ওঠে না কেন? কারণ এইটা, কারণ ঊর্ধ্বমুখী ধাক্কা যেটা পাচ্ছে সেই ধাক্কাটা ওজনের তুলনায় কম। তাহলে রকেটকে উপরে পাঠাইতে গেলে কি করতে হবে বলো তো দেখি, কি করতে হবে? এই বেগের মানটা 10 থেকে আমি 30 করে দিলাম, ঠিক আছে? 10 থেকে 30 করে দিলাম, 3 দুগুণে 6। এইবার দেখো 3 দুগুণে 6, 10 থেকে 30 করে দিলাম, 30 গুণ 20। এইবার এইখানে 600 নিউটন, কত নিউটন? 600 নিউটন, ঠিক আছে? এইটা 500 নিউটন, উপরের দিকে ঊর্ধ্বমুখী ধাক্কা 600 নিউটন। এইবার রকেট উপরে যাবে, কত বল নিয়ে রকেট উপরে যাবে? রকেট উপরে যাবে লব্ধি বল 100 নিউটন নিয়ে। এইবার তুমি আমার বলো তো, এই লব্ধি 100 নিউটন বল তুমি কেমনে বের করছো? ঠিক আছে, বলো, লব্ধি 100 নিউটন এটা তুমি কেমনে বের করছো? এই 600 থেকে 500 বিয়োগ দিয়ে। ঊর্ধ্বমুখী ধাক্কা 600, নিচের দিকে ওজন টেনে ধরছে 500, তাহলে রকেট কত বল নিয়ে উপরের দিকে যাবে? দ্যাট ইজ 100 নিউটন। এটা লব্ধি কিভাবে বের করলাম? মাইনাস করে, এফ আর থেকে এমজি মাইনাস করে। তাহলে লব্ধি বল বলো কি হবে? বলো, এফ আর মাইনাস এমজি, আর এফ আর মানে ওই যে উপরে ভি আর ডিএমডিটি মাইনাস হচ্ছে এমজি, এটাই হচ্ছে লব্ধি বল। তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা চাইলে এটা, আর লব্ধি বল চাইলে ওজন বিয়োগ করে দিবা, লব্ধি বল চাইলে ওজনটা বিয়োগ করে দিবা, বুঝলা? এবার আসো ত্বরণ বের করতে চাই। নিউটন সাহেবের সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে উপরের দিকে ঊর্ধ্বমুখী ধাক্কা এফ আর, নিচের দিকে ওজন এমজি, তাহলে এফ আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এফ আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, তাহলে এম এ এটা সমান সমান এফ আর মাইনাস এমজি, তাই তো? তাহলে এবার আমার লাগবে এ, তাহলে এ হচ্ছে এফ আর ডিভাইডেড বাই এম মাইনাস জি, কারণ এমজি ভাগ এম দিলে তো এম কাটাকাটি। এবার এফ আর মানে কত? এফ আর মানে এইটা, তাহলে ভি আর ডিএম বাই ডিটি ডিভাইডেড বাই এম। তাহলে একবারে লিখে দিয়ে আসো, একবারে লিখে দিই ত্বরণ সূত্র এ, তাহলে ভি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস হচ্ছে জি, বুঝতে পারছো? এটা হচ্ছে ত্বরণ। এবার শোনো, একটা আজারা সূত্র, এটা তোমাদের লাগবে না,
সেটা হচ্ছে রকেটের বেগ, যে কিছু সময় পর রকেটের বেগ কত, ভি কত। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি প্লাস ভি আর লন এম নট বাই এম। এটা তোমার কোনো কাজে লাগবে না, এটা তুমি ফেলে দিতে চাইলে দিও, সমস্যা নেই, কিন্তু তারপর আমি জাস্ট দায়িত্বের খাতিরে সূত্রটা লিখে দিলাম, কিন্তু এটা লাগবে না, এটা তোমার বইতেও নাই, এটা তোমার লাগবেও না। ঠিক আছে, এটা তোমার বইতেও নাই, এটা তোমার লাগবেও না, বুঝলা? এখন যদি মনে করো ভাই সূত্রের প্রমাণগুলো দেখাই দেন, সূত্রের প্রমাণ দেখানো, ওটা মাথার মধ্যে ঢুকানো, মানে কোনো কাজেই লাগবে না তোমার। ঠিক আছে, ওকে ওকে। এবার দেখো তো একটা ম্যাথ। একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার, একটা রকেট ঊর্ধ্বমুখী যাত্রার 2 সেকেন্ডে ভরের 1/50 হারায়। রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ 2500 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত? রকেটের ত্বরণ কত এটা বের করতে হবে, বুঝলা? তাহলে কি বলতেছে, একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডের মধ্যে ভরের 1/50 হারায়, রকেটের ত্বরণ চাইছে। ত্বরণ একটু আগে তো ত্বরণের সূত্র লিখলাম, ভি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। এই দেখো বোর্ডে, দেখো দেখো, ভি আর রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ, এই যে 2500 ভি আর, এটা ভি আর। তাহলে ভি আর এর মান বসালাম 2500। এবার একটু ভালো করে শোনো, ধরো ভর হচ্ছে এম, এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর, ডিএম বাই ডিটি 2 সেকেন্ডে, এই যে ডিটি, ডিটি মাত্র 2 সেকেন্ডের মধ্যে টোটাল ভরের হারানো ভর ডিএম। তাহলে ডিএম হচ্ছে এম এর 1/50 হারাই ফেলছে। তাহলে ডিএম এম এর 1/50, তাহলে এম বাই 50, বুঝলা? তাহলে ভি আর হচ্ছে 2500 নিচে ডিভাইডেড বাই এম। এবার ডিএম হারানো ভর এম বাই 50, আর ডিটি, ডিটি হচ্ছে 2 সেকেন্ড, 2 মাইনাস জি, জি হচ্ছে 9.8। তাহলে এবার এম আর এম কাটাকাটি, এবার 2500 ভাগ হচ্ছে 50 গুণ 2 100, তাহলে 25 বিয়োগ 9.8, দেখো তো 15.2 আসে কিনা? 15.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 15.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি বুঝলা? 15.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলো ওকে, নেক্সট আসো, চলো সামনে আগাই। দেখো এইটা একটা ম্যাথ, এই ম্যাথটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা এই রকেট টাইপের যে কোনো প্রবলেম ভালো করে বুঝতে পারি। তো এই ম্যাথের কিন্তু কয়েকটা পার্ট আছে, তো তোমরা প্রথমে এই ম্যাথের এই অংশটুকু, উদ্দীপক অংশটুকু তোলো। আমি কিন্তু এখানে প্রশ্ন দিই না এখনো, ঠিক আছে? তোমরা আগে এই অংশটুকু তোলো। এইটা করলে তোমার মোটামুটি রকেটের কোনো ম্যাথে আটকানো যাবে না, এই ম্যাথের মধ্যে রকেটের সব আছে। তাহলে তোলো। 15,000 কেজি জ্বালানির একটি রকেটের ভর হচ্ছে এত, ঠিক আছে? 15,000 কেজি জ্বালানির একটি রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। রকেটের সাপেক্ষে 3000 মিটার পার সেকেন্ড বেগে যদি জ্বালানি নির্গমন করা হয় এবং জ্বালানি যদি 200 কেজি পার সেকেন্ড হারে পড়ে, তবে 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 কোশ্চেন নম্বর 1, তবে কোশ্চেন নম্বর 1, রকেটের উপর রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, ঊর্ধ্বমুখী ধাক্কা। শোনো, পরীক্ষার হলে বসে ফিল করার ট্রাই একটু কম করবা, ঠিক আছে? যখন নিতান্তই কিছু পারতেছো না তখন ফিল টিল করে উত্তর দেওয়া যায় কিনা এটা খুঁজবা, কিন্তু পরীক্ষার হলে বসে সূত্র দিয়ে প্রথমে 6 মেরে নিবা কয়েকটা, বুঝলা? বুঝছো? পরীক্ষার হলে বসে ফিল করা, হ্যাঁ, এইসব বাদ। প্রথমে কোশ্চেন পাওয়ার সাথে সাথে সূত্র হচ্ছে তোমার ব্যাট, আর কোশ্চেন হচ্ছে বল। পাওয়ার সাথে সাথে মনে করো 6 মেরে দিবা কয়েকটা, কি কথা বুঝছো?
এবং তারপরে যখন না পারতেছো, দু একটা প্রবলেম যখন একেবারেই নিতান্ত না পারতেছো, তখন ওইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবা। বলছে 15,000 কেজি জ্বালানির একটি রকেটের ভর হচ্ছে 20,000, তাহলে রকেটের মূল যন্ত্রাংশের ভর হচ্ছে 5,000। 15,000 কেজি জ্বালানির একটি রকেটের ভর 20,000, তার মানে রকেটের মূল যন্ত্রাংশের ভর হচ্ছে 5,000, ঠিক আছে? আর জ্বালানির ভর 15,000, টোটাল ভর 20,000। রকেটের সাপেক্ষে এত দ্রুতিতে, এটা ভিআর। অনেকে ভিআর আর ডিএমডিটি চেনে না, ভিআর আর ডিএমডিটি চেনে না। দেখো ভিআর মানে বেগ, বেগ একক মিটার পার সেকেন্ড, আর ডিএমডিটি ডিএম ভর, ডিটি সময়, কেজি সেকেন্ড, কেজি সেকেন্ড একক দেখেও চেনা যায়। এই যে এটা হচ্ছে ডিএমডিটি, এটা হচ্ছে ডিএমডিটি, 200 কেজি পার সেকেন্ড। রকেটে যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয় তবে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বল কত? ঊর্ধ্বমুখী ধাক্কা বল ভাই এফআর, ভিআর, ডিএমডিটি। মান বসাও, খালি মান বসাও। ভিআর এর মান কত? 3000, আর ডিএমডিটি কত? 200। তাহলে 3 গুণ 2 6, 1 2 3 4 5, 5টা শূন্য, এত নিউটন। এটা ঊর্ধ্বমুখী ধাক্কা, ঠিক আছে? এটা ঊর্ধ্বমুখী ধাক্কা। এবার 2 নম্বর, রকেটে প্রযুক্ত লব্ধি বল। রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত? তাহলে লব্ধি বল এফ ইকুয়াল টু ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি। এইবার একটা কথা আছে, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কখন কখন বলতেছে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করো। এটা প্রশ্ন বলে দিয়েছে, আমি এখানে লিখতে ভুলে গেছি। রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করো নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে লব্ধি বল নির্ণয় করো। কি কথা বুঝছো? তাহলে এবার আসো ভিআর, এই যে এই মানটাই, তাই না? 6 এর পরে কটা শূন্য? 1 2 3 4 5, এটা মাইনাস এমজি। বলো নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে প্রযুক্ত লব্ধি বল, নিক্ষেপের মুহূর্তে। তাহলে তখন এম এর মানটা কত বসাবো? এম এর মানটা কত বসাবো? আচ্ছা, যখন নিক্ষেপ করা হবে তখন শুধু জ্বালানি যাবে না রকেট যাবে? বলো, শুধু জ্বালানি যাবে না রকেট যাবে? জ্বালানি সহ রকেট সব যাবে উপরে। তাহলে নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে এম এর মান হবে জ্বালানি সহ রকেটের ভর, জ্বালানি সহ রকেটের ভর টোটাল 20,000, টোটাল 20,000। বুঝতে পারছো? এর সাথে গুণ দিবা জি, জি 9.8। দাঁড়াও আমি প্রশ্ন সহজ করে দিই। জি কে প্রশ্ন ধরো বলছে 10 ধরো, প্রশ্নে বলছে ধরো 10 ধরো, তাহলে 10। তাহলে কি হবে? 6 এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য, 2 এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য, তাহলে 6 থেকে 2 বাদ দাও 4, 1 2 3 4 5, 5টা শূন্য। কত সুন্দর হিসাব হয়ে গেল জি এর মান 10 ধরলে। কি কথা বুঝছো? নিক্ষেপের মুহূর্তে তো জ্বালানি সহ রকেট নিতে হবে, নিক্ষেপের মুহূর্তে, ঠিক আছে? নিক্ষেপের মুহূর্তে জ্বালানি সহ রকেট। এবার দেখো সেম ম্যাথেরই, সেম ম্যাথেরই। এবার 3 নম্বর বলা হচ্ছে লব্ধি বল নির্ণয় করো জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। লব্ধি বল নির্ণয় করো জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, শেষ হওয়ার মুহূর্তে। বলো লব্ধি বল জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে নির্ণয় করতে হবে। বলো পারা যাবে? জ্বালানি যখন শেষ, শেষ জ্বালানি, সেই মুহূর্তে লব্ধি বল। তাহলে এফ ইকুয়াল টু ভিআর ডিএম ডিটি মাইনাস এম জি। তাহলে এইবার ভিআর 6 এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য বিয়োগ এম এর মান। এইবার ভালো করে বুঝো, জ্বালানি শেষ 15,000 কেজি বাদ, 20,000 থেকে 15,000 বাদ 5,000, তাহলে 5,000 গুণ 10, ঠিক আছে? তাহলে এখান থেকে এবার ঊর্ধ্বমুখী মানে লব্ধি বলের মানটা বের করো। কি ক্লিয়ার? বলো। তাহলে 5,000 বসাবো, এই যে এখানে বসাবো 5,000 গুণ 10। তাহলে এবার এখান থেকে বিয়োগ করবা। বলো কত হচ্ছে? 60 থেকে 1 2 3 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য। হ্যাঁ, তাহলে 60 থেকে 5 বাদ দাও 55 না? 55 পরে 1 2 3 4টা শূন্য। হ্যাঁ, এত নিউটন। বলো ঠিক আছে কিনা? ঠিক আছে? এই তো, এই হচ্ছে কাহিনী।
তাহলে এটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। ওকে ডান। এবার শেষ ম্যাথ পড়ো, ম্যাথটা পড়ো, তুলবা না, পড়ো। এত বড় ম্যাথ তোমার জীবনে আসবে না, তুলতে হবে না, জাস্ট তুমি একটু ধারণা রাখো, তোলার দরকার নেই, জাস্ট পড়ো। এত বড় ম্যাথ তোমার আসবে না, রকেট থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, কারণ ম্যাথ দিতে গেলে তো বড় বড় ম্যাথ দিতে হয়। পড়ছো? দেখো এবার কি বলছে, এই অ্যাপোলো স্কাইল্যাব এই যে ধানাই পানাই কথা আছে সব বাদ, এই সব বাদ, ঠিক আছে? অ্যাপোলো স্কাইল্যাব হ্যান ত্যান ধানাই পানাই যে বাদ, আমার লাগবে রকেটের জ্বালানি। তোমার কি করবে জানো, অনেক সময় কি করে প্রশ্নগুলো এমন এমন দেয়, মানে প্রশ্ন পড়তে গিয়ে সময় নষ্ট, হুদা ওগুলো আমার লাগবেই না, ঠিক আছে? হুদা আমার ওগুলো দরকারই নেই, ওগুলো আমার কোশ্চেন দরকার না, আমার দরকার মূল যে ম্যাথমেটিক্যাল অংশটুকু, ওইটুকুকে ফোকাস করা দরকার। তাহলে আমি পড়বো রকেটের জ্বালানি নির্গমন বেগ, দ্যাট ইজ VR। মহাশূন্য যানসহ রকেটের মোট ভর এটা, যার এত হচ্ছে জ্বালানির ভর, এটা জ্বালানি, তাহলে আমার লাগবে এই অংশগুলা, জ্বালানির ভর এটা। এবার বলছে যে এটাকে উৎক্ষেপণ মঞ্চ থেকে কেবল উত্তোলনের জন্য প্রয়োজনীয় ধাক্কা নির্ণয় করো। কেবল উত্তোলনের জন্য প্রয়োজনীয় ধাক্কা, বলো তো দেখি কিভাবে করব। ঠিক আছে, কেবল উত্তোলনের জন্য ধরো কোনো কিছু একটা ভারী কোনো কিছু একটা আছে, সেটার আমি কেবল তুলে ধরতে চাই, জাস্ট কেবল তুলে ধরতে চাই, তাহলে আমার কতটুকু বল দিতে হবে উপরের দিকে? জাস্ট তুলে ধরতে চাই, ওজনের সমান। গুড, ভেরি গুড। একজন বলছে যে mg, হ্যাঁ। তাহলে 1 নম্বরটা হচ্ছে যে এই যে স্ট্যান্ড 5কে উৎক্ষেপণ মঞ্চ থেকে কেবল উত্তোলনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ধাক্কা, মানে মিনিমাম কি ফোর্সটা দিতে হবে, ওজনের সমান। ডাইরেক্ট কথা, ওজনের সমান। মনে করো একটা পিচ্চিরে আমি কোলে নিব, ধরো একটা পিচ্চি বাচ্চা আছে, ধরো আমাদের হচ্ছে এই যে আরিশ, ঠিক আছে? আরিশকে ধরো কোলে নিতে হবে, তো আরিশকে ধরো আমি এভাবে তুলে কোলে নিব, তো কোলে নিতে গেলে ওর আমি কি পরিমাণ, অ্যাটলিস্ট কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল দিতে হবে, তারা আমি ওরে কোলে নিতে পারবো, ওরে আমি মাটি থেকে উঠাইতে পারবো, বুঝছো? ঠিক আছে, আমাদের ধরো যে আরিশকে কোলে নিতে হবে, আরিশ ধরো মাটিতে এখানে বসে আছে, ওকে আমি তুলে এভাবে কোলে নিব, তাহলে কোলে নিতে গেলে কি পরিমাণ বল দিতে হবে? অ্যাটলিস্ট ওজনের সমান বল দিতে হবে। আর যদি মনে করো ওজনের চেয়ে বেশি বল দিই, তাহলে তো ওজনের চেয়ে বেশি বল দিয়ে ধরে এভাবে ছুঁড়েও মারতে পারবো, তাই না? না, ওরা ছুঁড়ে মারা যাবে না। আরিশ হচ্ছে নাজমুস সাকিবের ছেলে, পিচ্চি, ঠিক আছে? তাহলে ওজনের সমান বল দিতে হবে, ওজনের সমান বল হচ্ছে mg। তাহলে টোটাল m, কিন্তু কারণ প্রথমে যখন আমি এই যে নিক্ষেপের মুহূর্তে সাকিব, একজন সাকিব ভাইকে নিতেন, সাকিব ভাইকে কোলে নিব, ভাই মাফ কর ভাই, ভাই সাকিবকে কোলে নিব, আমি সাকিবের বাচ্চার উদাহরণ দিলাম, আরিশের উদাহরণ দিলাম, ও বলতেছে সাকিব ভাইকে নিতেন, পাগলা। mg, m এর মান, তাহলে টোটাল ভর, মোট ভর 2.45। ভালো বলছিস যে সাকিবকে তুলে ধরতাম 10⁶ × 9.8, এই যে এখান থেকে মান আসবে। ওকে ডান, ঠিক আছে? আমি এই যে দেখো মোট ভর এত বলছে, অনেকে বলছে ভাই এর সাথে জ্বালানি যোগ করলেন না যে, ভাই আমার মোট ভর বলে দিছে, তাহলে আমি এর সাথে আবার জ্বালানি কেন যোগ করব? মোট ভর মানে কি? জ্বালানি সহই তো মোট ভর, ঠিক আছে? মোট ভর মানে কি? জ্বালানি সহ তো মোট ভর। এবার 2 নম্বর কি বলছে, এবার 2 নম্বরটা দেখো কি বলছে, এই ধাক্কা অর্জনের জন্য জ্বালানি ব্যবহারের হার নির্ণয় করো। এই ধাক্কা অর্জনের জন্য জ্বালানি ব্যবহারের হারটা নির্ণয় করো, যে জ্বালানি কি হারে জ্বালানি নির্গত করতে হবে। তাহলে FR = কি? VR dm/dt। তাহলে এই ধাক্কা অর্জনের জন্য, এই ধাক্কা অর্জনের জন্য dm/dt বের করতে বলছে। তাহলে এখান থেকে FR এর মানটা পাবো, ওকে? পাওয়ার পরে dm/dtটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের অবশ্যই VR জানা আছে, হ্যাঁ জানা আছে, এই যে VR 3.1 × 10⁻³ কথা বুঝছো? তাহলে এখান থেকে dm/dt বের করা যাবে। তো এই ম্যাথটা জাস্ট বোঝানোর জন্য দিলাম, তুমি শিওর থাকো তোমাদের এই টাইপের ম্যাথ রকেট থেকে আসবে না, কারণ এই অধ্যায়ে এত গুরুত্বপূর্ণ টপিক আছে, যার জন্য রকেট থেকে কোশ্চেন দেওয়ার মানে সম্ভাবনাটাই খুবই কম থাকবে। তাহলে কি শেষ আমাদের পড়া? শেষ। রয়্যাল টিচারকে কোলে নিবা, আল্লাহ, শেষ, আমি শেষ। হ্যাঁ, তোমাদের অভি ভাই আর হচ্ছে সাকিব ভাই তো ভুড়ি বানানোর প্রতিযোগিতা করতেছে, আর তুমি বলতেছো এদেরকে তুলে ধরবো।
এর চেয়ে রকেটই ভালো, এর চেয়ে রকেটই ভালো। তাহলে শোনো, মোটামুটি এই অধ্যায় শেষ। আজকের ক্লাসটা হচ্ছে কি, যে আজকের ক্লাসে যে টপিকগুলো পড়ালাম এগুলো সব খুচরা টপিক। মূল টপিকগুলো কিন্তু আগের 4টা ক্লাসে পড়ানো হয়েছে। মূল ইম্পর্টেন্ট যত টপিক আছে, যে টপিকগুলো থেকে বেশি 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 কোশ্চেন আসে, সেইগুলো কিন্তু আগের 4টা ক্লাস। বুঝতে পারছো? আগের 4টা ক্লাস, আগের 4টা ক্লাস কিন্তু মাস্ট। আজকে জাস্ট একটা ওভারঅল মনে করো যে বিভিন্ন জায়গায় পুডিং দেওয়া হয়েছে আর কি। আমার ভুরি হবে না, আমার ভুরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ভুরি হবে না। ওকে, তাহলে টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাজ ক্ষমতা শক্তি নিয়ে কিছুদিন পরে। ঠিক আছে? ওকে।